হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি সাধারণ গণিত অধ্যায় ১৬ পরিমিতির ১৬.৪ এর প্রথম ভিডিও। আজকে আমরা ১৬.৪ এর উদাহরণ এবং কাজ থিওরি সহ কমপ্লিট করব। প্রথমেই আমাদের ফার্স্ট টপিক হলো ঘনবস্তু। আচ্ছা, এই শব্দটা আমরা অনেকবার শুনেছি, কিন্তু আসলে এটার মানে কি? তুমি সহজভাবে এইভাবে চিন্তা করতে পারো যে এটা একটা 3D বস্তু। 3D মানে কি? থ্রি ডাইমেনশনাল, মানে তিনটা মাত্রা আছে। মাত্রা বলতে বোঝায় দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। যাই হোক, তো এক ধরনের স্পেশাল ঘনবস্তু আছে, এর নাম হলো আয়তাকার ঘনবস্তু। ঠিক আছে, আয়তাকার ঘনবস্তু। তাহলে নামের ভিতরে যেহেতু আয়ত কথাটা আছে, তাহলে এর সাথে অবশ্যই কোনো না কোনোভাবে আয়তের একটা সম্পর্ক আছে। সম্পর্ক হইল, যে কোনো ঘনবস্তুতে বা আয়তাকার ঘনবস্তুতে সাধারণত 6টা তল থাকে। লক্ষ্য করো, নিচে একটা আয়তাকার ঘনবস্তুর ছবি দেওয়া আছে, ছবিটার দিকে সবাই লক্ষ্য করি। এখন এই জিনিসটা কিন্তু একটা 3D জিনিস, তো এইটা তুমি এভাবে ছবি দেখে বুঝতে পারবে না। সব থেকে ভালো হয় তোমাদের সামনে ধরো একটা খাতা অথবা বই আছে, তো সেই বইটার দিকে তাকাও। সে বইয়ে লক্ষ্য করো মোট কয়টা তল আছে। মোট আছে 6টা তল। আয়তাকার ঘনবস্তুতে তলের সংখ্যা হবে 6টা। বা আয়তাকার ঘনবস্তুর সব থেকে পরিচিত যে উদাহরণ, সেটার নাম হলো ইট। আমরা ছোটবেলায় পড়েছি যে ইট একটা আয়তাকার ঘনবস্তু এবং ইটের 6টি তল আছে। ঠিক আছে, মোট কয়টা তল? 6টা তল। আর প্রত্যেকটা তলে মাত্রা কত? প্রত্যেকটা তলে কিন্তু 2টা কইরা মাত্রা। ঠিক আছে, এই জিনিসটা সবসময় মনে রাখবা। এখন এই সংজ্ঞাটা অনেকে মনে রাখতে পারে না, তুমি বুঝা বুঝা পড়ো তাহলে অবশ্যই মনে থাকবে। আয়তাকার ঘনবস্তু কাকে বলে? আয়তাকার ঘনবস্তুতে মোট কয়টা জানি তল? মোট 6টা তল। একটা তলের অপোজিটে আরেকটা তল। যেমন লক্ষ্য করো, এই ছবিতে এইটা একটা তল। ঠিক আছে, এইটা একটা তল। এর নিচের তল হলো এইটা। আবার এই পাশে দেখো, এইটা একটা তল। এর বিপরীত পাশের তল হলো কি এইটা। ঠিক আছে, আরেকটা তল এই যে এইটা। এইটার বিপরীত পাশের তল হলো এই জিনিসটা। তুমি তোমার সামনে থাকা বইয়ের দিকে একটু লক্ষ্য করো, বইটার দিকে দেখো। ঠিক আছে, মোট 6টা তল পাও কিনা বলো। এতটুকু কি ক্লিয়ার? এগুলো আগের টপিক, মানে ছোটবেলা থেকেই তোমরা বারবার পড়ে আসতেছো। যাই হোক, তো এই সংখ্যাটা কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি? দেখো, আয়তাকার ঘনবস্তু, ওর নামের ভিতরে যেহেতু ঘনবস্তু আছে আবার আয়তাকার আছে, তাহলে আয়তাকার ঘনবস্তু কিন্তু এক ধরনের ঘনবস্তু। কেউ যদি ঘনবস্তু না হয়, সে কিন্তু কখনোই আয়তাকার ঘনবস্তু হইতে পারবে না। যেমন আমরা যখন সমবাহু ত্রিভুজ কাকে বলে এই সংজ্ঞাটা দিতাম, দেখো, সমবাহু ত্রিভুজ কিন্তু এক ধরনের ত্রিভুজ। তাহলে যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে সমবাহু ত্রিভুজ কাকে বলে, এর উত্তরে তুমি কি বলতা? প্রথমেই বলতা যে ত্রিভুজের, দেখছো আগেই কিন্তু বলছি যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান। যাই হোক, তো আয়তাকার ঘনবস্তু কিন্তু এক ধরনের স্পেশাল টাইপ অফ ঘনবস্তু। এই জন্যই এই সংজ্ঞায় দেখো, এই প্রথম কিছু পরে পড়বো, আমরা আগে এতটুকুর দিকে তাকাও যে আবদ্ধ ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে। তার মানে এটা একটা ঘনবস্তু। এটা কেমন? আবদ্ধ। আমরা জ্যামিতিতে যত সংজ্ঞা দিছি, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, সব কয়টা কিন্তু আবদ্ধ ক্ষেত্রই ছিল। ঠিক আছে, মানে আটকানো। আবদ্ধ ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে। এখন আবদ্ধ ঘনবস্তুটা কেমন হবে এই সম্পর্কিত কিছু ইনফরমেশন আগে দেওয়া আছে। যেমন মোট 6টা তল থাকবে। দেখো, 6টা আর 3 জোড়া কিন্তু সেম জিনিস। 3 জোড়া কেন বলতেছে? কারণ এই দেখো, এই তলের অপোজিটে এই তল, এই তলের অপোজিটে এই তল, এরকম একটা তলের অপোজিটে আরেকটা তল, এই জন্য বলতেছে কি 3 জোড়া। আর যেহেতু একদম বরাবর অপোজিটে আছে, তাহলে আমি কিন্তু বলতে পারি যে এই তল আর এই তলটা হইলো গিয়ে পরস্পরের সমান্তরাল। ঠিক আছে, তাহলে দেখো, 3 জোড়া সমান্তরাল। আর এই যে তলগুলা যে আছে, এই তলগুলা কেমন? আয়তাকার না? এই প্রত্যেকটা তল কিন্তু আয়তাকার। প্রত্যেকটা তল কেমন? আয়তাকার। তাহলে 3 জোড়া সমান্তরাল আয়তাকার তল দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে। দেখো, তলের বাংলা আরেকটা সমার্থক শব্দ হইল পৃষ্ঠ। এই তল বা পৃষ্ঠের ইংলিশ কি? ইংলিশ হইল সারফেস। এখন তল কিন্তু দুই রকমের আছে, একটা হলো গিয়ে সমতল, আর একটা বক্রতল। এখানে কিন্তু এগুলো সমতল। ঠিক আছে, এখানে বক্রতলের কিছু নাই। একটু পরে আমরা যখন বেলন সম্পর্কে জানবো, সেখানে আমরা দেখব যে বক্রতল আছে। যাই হোক, বলো তো এখন এই সংজ্ঞাটা সহজে মনে রাখতে পারবা কিনা? এখনই মুখস্থ করে ফেলবা, খুবই সহজ একটা সংজ্ঞা। কি? 3 জোড়া সমান্তরাল আয়তাকার পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে। শেষ। আমারও কিন্তু মুখস্থ হয়ে গেল, আর আমার কিন্তু মুখস্থ বিদ্যা অনেক কম। যেহেতু আমারও মুখস্থ হয়ে গেছে, তার মানে তোমাদের অবশ্যই মুখস্থ হয়ে যাবে এর মধ্যে। লক্ষ্য করো এদিকে,
কর্ণ নির্ণয়। প্রথমত আমরা আগে যখন এই যে চতুর্ভুজের স্পেশাল কিছু চতুর্ভুজ ছিল মনে আছে, বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক, ট্রাপিজিয়াম, সেগুলো যখন আমরা পড়েছি তখন কিন্তু এগুলার ক্ষেত্রফল কত, তারপরে কর্ণ নির্ণয়, এগুলো সব একসাথে আমি পড়ে গেছিলাম, তাই না? তাহলে এখন যেহেতু আমরা আয়তাকার ঘনবস্তু পড়ব, ওরও তো এই কর্ণ কতখানি হবে, তারপর ক্ষেত্রফল কতটুকু হবে, আবার যেহেতু এটা একটা 3D বস্তু তার মানে ওর কিন্তু আয়তনও হবে, ও নির্দিষ্ট পরিমাণে কিছু জায়গা দখল করবে, ওইটাই হলো ওর আয়তন। তো আয়তনেরও কিন্তু সূত্র আছে, এই সূত্রগুলা আমাদের অবশ্যই জানতে হবে। লক্ষ্য করি কর্ণ নির্ণয় কিভাবে করব। আমরা যখন একটা আয়ত পড়েছিলাম মনে আছে, আয়তর কর্ণ কিভাবে নির্ণয় করতাম, মনে করি এটা একটা আয়ত, ঠিক আছে, একটা আয়ত, এর দৈর্ঘ্য হইলো এ মিটার আর প্রস্থ হইলো বি মিটার, তাহলে এর যে কর্ণ, এটা কর্ণ, ঠিক আছে, এই কর্ণের দৈর্ঘ্য কতটুকু হইতো জানি, যে এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লিকেবল। সমকোণের বিপরীত যে বাহু অর্থাৎ এই যে কর্ণটা, এই কর্ণই হইল গিয়ে এই ত্রিভুজের অতিভুজ, তার মানে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, তাহলে অতিভুজের মান হবে √, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এতটুকু তো তোমাদের নিশ্চয়ই মনে আছে, তাই না? তাহলে এই যে আয়তাকার ঘনবস্তুটা আছে, তুমি একটু ভিজুয়ালাইজ করো বিষয়টা, যেহেতু একটু 3D, বা তুমি তোমার ওই সামনে থাকা খাতার দিকে একটু তাকাও। এই যে এই নিচের যে তলটা তুমি দেখতে পাইতেছো, এই নিচের তলে, এই নিচের তলের একটা কর্ণ আছে না, একটা কিন্তু কর্ণ আছে। এখন আমি বের করতেছি আয়তাকার ঘনবস্তুর কর্ণ। আয়তাকার ঘনবস্তুর কর্ণ কিভাবে বের করবা, মনে করো এই যে নিচের তল, এই নিচের তলের বা এ বি সি ডি যে তল, এ বি সি ডি তলের একটা কর্ণ আছে, এই কর্ণ। আবার এইটার দিকে তাকাও, এই যে সিএফ বাহু, এই যে কর্ণটা আর এই যে বাহুটা, এটা নিয়ে কিন্তু একটা ত্রিভুজ ফর্ম হইতেছে। মানে দেখো ভাই, জিনিসটা একটু 3D, তো আমি তোমাকে আসলে বুঝাতে পারতেছি না প্রপারলি, সামনাসামনি এগুলো বোঝানো অনেক সহজ। যাই হোক, এই যে কর্ণটা, এটাই হইলো গিয়া তোমার এই আয়তাকার ঘনবস্তুর কর্ণ। লক্ষ্য করো, আয়তাকার ঘনবস্তুর কর্ণ। এখন আয়তাকার ঘনবস্তুর কর্ণ, এইটা, এই এখানে একটা তল চিন্তা করতে হবে, এই তলে তোমার এটা যদি অতিভুজ হয় তাহলে এইটা হলো গিয়া ভূমি, আর এইটার সাথে 90 ডিগ্রি কোণ কইরা আছে, এইটা হলো গিয়া লম্ব। ওকে, তার মানে আমি যদি এইটার মান জানি, আর আমি যদি এইটার মান জানি, তাহলে আমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করার মাধ্যমে এই কর্ণের দৈর্ঘ্যটাও বের করে ফেলতে পারবো। এখন কথা হইলো, আমি ধরো এই জিনিসটার মান জানি, এটার মান আমি জানি, কিন্তু এইটার মান, এই যে এইটার মান আমি ডিরেক্ট জানি না। এখন লক্ষ্য করো, এই যে বাহুটা, এই বাহুটা আবার এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের কিন্তু এইটা হইলো গিয়ে আমার অতিভুজ, কারণ এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। মানে দেখা মনে হইতেছে এটা বুঝি একটা 120 ডিগ্রি, কিন্তু আসলে কিন্তু এই জিনিসটা 90 ডিগ্রি, 3D জিনিস তো, তাই। দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ এইটা আবার হইলো গিয়ে অতিভুজ, এইটা মনে করো ভূমি, এইটা মনে করো লম্ব। এখন এই আয়তাকার ঘনবস্তুর আমি কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা জানি। সাপোজ এইটা হইলো গিয়ে দৈর্ঘ্য এবি, এই বিসি হইলো গিয়ে প্রস্থ, আর এই যে সিএফ দেখতেছো, এই সিএফ হইলো গিয়ে উচ্চতা। হ্যাঁ, তাহলে আমি এইটাও জানি, এইটাও জানি, এইটাও জানি। এখন এই এসি কর্ণ, দেখো এসি কর্ণের দৈর্ঘ্য তুমি যদি বের করতে চাও, তোমার এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করার মাধ্যমে √ab² প্লাস বিসি², এইটা হবে গিয়ে তোমার এই কর্ণের দৈর্ঘ্য। এখন আমি যদি দেখো পাশে বুঝাই দিয়েছে সবকিছু। আচ্ছা, তোমার এই যে এসি বাহু, এসি বাহু গেল কোথায়, যে মানে এসি, এসি স্কোয়ার। আচ্ছা দাঁড়াও, এখানে মানে বেশি গ্যাদারিং হয়ে যেতেছে, একটা কাজ করি, আমি প্রথমত এসি কর্ণের দৈর্ঘ্য বের করব ত্রিভুজ এবিসি। যদিও আমাদের বই থেকে আমি যে স্লাইডটা নিছি এখানে সব দেওয়া আছে, তারপর আমি একটু নিজে করি, নাইলে অনেকে আবার একটু আউলাই যেতে পারে। এই ত্রিভুজ এবিসি এ আমি যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, তাহলে হবে কি, এসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এইটা হবে। আবার আমি যদি আমার যে মেইন টার্গেট এই আয়তাকার ঘনবস্তুর কর্ণ অর্থাৎ এফ, এফ কর্ণের দৈর্ঘ্য বের করা, তাহলে আমি যদি এখন এ এফ সি, কোন ত্রিভুজ নিয়ে কাজ করব, আমি আমি কাজ করব এই ত্রিভুজ নিয়ে কাজ, এ এফ সি, এফ সি ত্রিভুজ, ঠিক আছে। এই ত্রিভুজ এ এফ সি, এ এফ স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস সিএফ²। বলো এতটুকুতে তোমাদের কি কারো সমস্যা আছে? এখন এই যে এসি স্কোয়ারের ভ্যালুই হইলো ab² প্লাস বিসি², তাহলে আমি কি লিখতে পারি না, ab² প্লাস বিসি² প্লাস সিএফ²? বলো এতটুকুতে তোমাদের
কারো বিন্দুমাত্র কোনো সমস্যা আছে কিনা বুঝতে? এখন এই যে এ বি স্কোয়ার, এইটাকে মনে কর আমি ধরলাম এ, ছোট হাতের এ, এর এই বাহুটার যে মান বা দৈর্ঘ্য এটাকে আমরা ধরলাম এ একক। ইসি বাহুর দৈর্ঘ্যকে আমি ইমাজিন করলাম যে ছোট হাতের বি একক। ঠিক আছে, ছোট হাতের বি এর মান যে কোনো কিছু হইতে পারে 3 সেন্টিমিটার, 4 মিটার, যা যা ইচ্ছে তাই হইতে পারে। এটা ম্যাথ টু ম্যাথ ভেরি করবে, কোশ্চেনে দেওয়া থাকবে। আর সিএফ এর মান মনে করো আমি ধরে নিলাম সি, তাহলে এইটা এ, লক্ষ্য করি এইটা এ, এইটা বি, এটা যদি সি হয়, তাহলে আমি কিন্তু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ারের জায়গায় সহজেই লিখে ফেলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হলো কি আমাদের যে কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্যের স্কোয়ার এফ স্কোয়ার। বাট আমার কিন্তু বের করতে হবে কি, কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে এই স্কোয়ারটা কিন্তু রাখা যাবে না। তাহলে স্কোয়ারটাকে মনে করো সমান চিহ্ন দুই পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে বর্গমূল। বা তুমি এইভাবেও চিন্তা করতে পারো যে আমরা উভয় পক্ষকে বর্গমূল করে পাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বলো তো এই যে কর্ণের আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি তোমরা বুঝছো ভালোভাবে? আশা করি সমস্যা নেই, এগুলো কিন্তু সহজ ছিল, পারবা পরীক্ষা আসলে? এগুলো এমসিকিউতে দেবে সাধারণত, এত সহজ জিনিস আসলে বড় প্রশ্নে দেয় না। পরবর্তীতে আছে এই আয়তাকার ঘনবস্তুটার আমরা এখন পর্যন্ত কি বের করছি, আমরা শুধুমাত্র একটা কর্ণের দৈর্ঘ্য বের করছি, এছাড়া আমি কিন্তু কিছু এখনো বের করি নাই। এখন আমরা যেটা বের করব সেটা হলো এই আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল। এই যে কথাটা আমি বলছি, কথাটা একটু ভুল আছে। আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল হয় না। কেন হয় না দেখো, আয়তাকার ঘনবস্তুকে একটা ত্রিমাত্রিক বস্তু না, 3D, তাহলে 3D অবজেক্টের কিন্তু আসলে ক্ষেত্রফল হয় না, 3D অবজেক্টের হয় আয়তন। কিন্তু আমাদের বইতে তো দেওয়া আছে যে ক্ষেত্রফল নির্ণয়। এখন একদল বলবে ভাই আপনি কি উল্টাপাল্টা পড়াইতেছেন, আপনি তো মানে আউলফাল কথা বলেন, আপনার এক কথার সাথে আরেক কথার কোনো মিল নেই। লক্ষ্য করো, এটা শুধু ক্ষেত্রফল নির্ণয় না, এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়। তার মানে যদি বলে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, এই কোশ্চেনটা আসলে ভুল হবে। সরি, আয়তক্ষেত্র তো না, বলতেছিলাম যে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল কত, তাইলে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি ভুল হবে। আমার অরিজিনাল কোশ্চেনটা হবে যে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কত, অথবা স্পেসিফিক্যালি বইলে দিবে যে এই তলের ক্ষেত্রফল কত, অথবা এই তলের ক্ষেত্রফল কত। এইভাবে তোমাদেরকে তল স্পেসিফিক কইরা দিতে হবে। এই কথাটা দিয়ে আমি একটা জিনিস বুঝতে পারতেছি, সেটা হইলো ক্ষেত্রফল অবশ্যই একটা তলের হয়। একটা তলের কি হয়, একটা সারফেসের হবে একটা ক্ষেত্রফল। কেন? কারণ লক্ষ্য করো এই প্রত্যেকটা তলের মাত্রা কত। ধরো তুমি যদি এই যে এই তলটার দিকে তাকাও, এই তলের নাম কি দেব, ই এফ জি এইচ তল। ঠিক আছে, এই ই এফ জি এইচ তলের দিকে তুমি একটু লক্ষ্য করো তো ভাই, এই যে ই এফ জি এইচ তল, এই তলে আমার এই যে ইএফ এইটা হইলো মনে করো দৈর্ঘ্য, আর এই যে জিএফ এইটা মনে করো হইলো আমাদের প্রস্থ। তাহলে আর এই যে জিএইচ, দেখো জিএইচ এর মান আর ইএফ এর মান কিন্তু সেম হবে, এটা আশা করি তুমি জানো। এটা যদি 10 মিটার হয় এটাও 10 মিটার হবে। আবার জিএফ এর মান মনে করো 7 মিটার, তাহলে এই যে ইএইচ, এই ইএইচ এর মানও কিন্তু 7 মিটারই হবে। কারণ এটা এই প্রত্যেকটা সারফেস কিন্তু একটা আয়ত। এই যে এটা একটা আয়ত, এইটা একটা আয়ত, এইটা একটা আয়ত, তাই না? আমরা কিন্তু সংজ্ঞাতেই বলছিলাম যে 3 জোড়া সমান্তরাল আয়তাকার তল দ্বারা সীমাবদ্ধ ঘনবস্তু, মনে পড়ে? আচ্ছা যাই হোক, এটা একটু বেশি ইজিবিজি হয়ে গেছে, আমি একটু মুইসা দিই। আশা করি তোমরা বুঝছো সারাংশটা আমি যা বলতে চাইতেছি। তো তোমার ক্ষেত্রফল সবসময় একটা তলের হবে। এখানে সমগ্র তলের ক্ষেত্রফল দ্বারা বোঝানো হইতেছে আমি মোট কয়টা তলের ক্ষেত্রফল বের করব, মোট 6টা তলের ক্ষেত্রফল বের করব। কারণ আয়তাকার ঘনবস্তুতে মোট 6টা তল আছে, সংজ্ঞাতেই তো পড়ে আসছি। তো যেহেতু এই যে আয়তাকার ঘনবস্তুর 6টি তল, যেখানে বিপরীত তলগুলা পরস্পর সমান, এই আর নতুন কি, একটু আগে বই আসছি। তো ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল তুমি কিভাবে বের করবা, লক্ষ্য করি এখানে যেভাবে দেওয়া আছে, তোমার এইভাবে যদি নাও বোঝো, আচ্ছা এভাবে কেন বুঝবা না, দেখো এই যে তলটা দেখতেছো, এই তল যে ক্ষেত্রফল হবে এই তলের, আর এই যে তার একদম সমান্তরাল বিপরীত যে তলটা, এই তলের ক্ষেত্রফল কিন্তু সেম হবে। কারণ ডাইমেনশন সেম। কারণ দেখো এইটা, এইটা, আবার এইটা, এইটা, এই প্রত্যেকটা কিন্তু মান সমান, বুঝেছো? আবার এই যে জিএফ এর যে দৈর্ঘ্য, জিএফ, তারপরে ইএইচ, এডি, বিসি, এই প্রত্যেকটার মান সমান। তার ফলে
আমার এই তলের যে ক্ষেত্রফল হবে তার বিপরীতে থাকা এই এবিসিডি তলের ক্ষেত্রফলও সেম হবে। আবার বিসিএফজি, এই দেখো বিসিএফজি তলের যে ক্ষেত্রফল হবে এডিইএইচ এই তলের ক্ষেত্রফলও কিন্তু সেম হবে। আবার এবিজিএইচ এই যে সামনের যে তলটা, এবিজিএইচ তলের ক্ষেত্রফল আর পিছনের এই তলটা মানে সিডিইএফ, এই সিডিইএফ তলের ক্ষেত্রফলও কিন্তু সেম হবে, কারণ ডাইমেনশন সেম। বলো বুঝছো কিনা আমার কথাটা? অবশ্যই বুঝছো। তাহলে তোমার যেটা করতে হবে, মনে করো তুমি এই তলের ক্ষেত্রফল বের করলা, তো এই তলের ক্ষেত্রফল বের কইরা তুমি এটাকে 2 দিয়ে গুণ করলে কিন্তু তোমার এইটা মানে এই দুইটা একসাথে ক্ষেত্রফল বের হয়ে যাবে। আবার তুমি এই তলের ক্ষেত্রফল বের করলা, দেন এইটাকে 2 দিয়ে গুণ করলে কিন্তু তোমার এই তল প্লাস এই তলের ক্ষেত্রফল বের হয়ে যাবে। আবার মনে করো তুমি এই তলের ক্ষেত্রফল বের করলা, এটাকে 2 দিয়ে গুণ করলে কিন্তু তোমার এই তল প্লাস এই তলের ক্ষেত্রফলও বের হয়ে যাবে। দেন এই মানগুলো যোগ করলেই তোমার সমগ্র তলের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো এই কথাটা অ্যাকচুয়ালি এখানে লেখা। দেখো এবিসিডি তল গেল কোথায়, এ বি সিডি, এই যে এবিসিডি তলের ক্ষেত্রফল এর সাথে আমার যোগ করতে হবে এবিজিএইচ, এবিজিএইচ এই তলের ক্ষেত্রফল এর সাথে যোগ করতে হবে আমার এই বিসিএফজি এই তলের ক্ষেত্রফল। দেন এই তিনটা ক্ষেত্রফল যোগ কইরা এর যে সমষ্টি এটাকে অবশ্যই আমার 2 দিয়ে গুণ করতে হবে। বলো প্রবলেম আছে কিনা কোনো? আশা করি নাই। তাহলে এইখান থেকে আমার সূত্রটা আসছে, লক্ষ্য করি এই যে এবিসিডি তলের দিকে তাকাও, এ বি সি ডি, এই এবিসিডি তলের মনে করো আমার এই যে এবি এইটা এবি, এই এবির যে মান, এবির মান মনে করো ধরে রাখছে এ। আচ্ছা আগে আমি যে মানগুলা ধরছি এটা লেখা নেই, নাইলে পরে একটু কনফিউশন হবে। এবি বাহুর মান মনে করো এ, তারপরে এই যে তোমার এডি, এডি কোথায়, এডি হলো গিয়ে এইটা, অথবা এডির মান আর বিসির মান কিন্তু সেম। এই বিসির মান মনে করো ধরছি বি, আর এই যে সিএফ আছে এই সিএফ এর মান আমি ধরছি সি, একটু আগেও তো আমি দেখাইলাম তাই না? তাহলে আমি যদি প্রথমে এই এবিসিডি তলের ক্ষেত্রফল বের করি, এবিসিডি তলের ক্ষেত্রফল হবে কত, এ ইন্টু বি মানে এ বি। আবার এই যে বিসিএফজি তলের ক্ষেত্রফল কত হবে, বি ইন্টু সি মানে বিসি। তাই তো? বলো এই পর্যন্ত সমস্যা আছে কিনা? আচ্ছা, এরপরে আমার এ বি সি ডি মানে নিচের যে তলটা আছে এ বি সি ডি তলের ক্ষেত্রফল তো আমি অলরেডি বের করছি তাই না, এ বি বিসি, আরেকটা হলো গিয়ে আমার এসি। এসি কোন তলের ক্ষেত্রফল হবে বলো? এই যে এ বি জিএইচ, সামনের যে ফ্রন্ট ফ্রন্ট ফেসিং যে সারফেসটা আছে এ বি জিএইচ, এ বি জিএইচ তলের ক্ষেত্রফল হবে আমার এ ইন্টু সি। কিভাবে, এই সিএফ এর দৈর্ঘ্য হইল গিয়ে সি, আর দেখো সিএফ আর বিজি, ইভেন এই যে এইচ আর ইডি এই প্রত্যেকটার ভ্যালু কিন্তু সেম। এটাও সি, এইটাও সি, এইটাও সি, এইটাও সি। বুঝছো? জিনিসগুলো একটু কষ্ট করে একটু ভিজুয়ালাইজ করো, তাহলে তুমি সহজে বুঝতে পারবা। যাই হোক, তো এই তলের ক্ষেত্রফল আমরা পাইলাম এসি, দেন এই নিচের তলের ক্ষেত্রফল আমরা পাইলাম এবি, আর এই যে পাশের এই তলের ক্ষেত্রফল আমরা পাইলাম বিসি। তাহলে এবি প্লাস বিসি প্লাস সিএ অথবা এসি যাই বলো না কেন, তাই না? তুমি 5-এর সাথে 8 গুণ করো আর 8-এর সাথে 5 গুণ করো, কথা তো সেম, মান তো পরিবর্তন হবে না। এবি প্লাস বিসি প্লাস সিএ, আর অবশ্যই যেহেতু দুইটা দুইটা করে তল ছিল এই জন্য 2 গুণ করতে হবে। বুঝছো সূত্রটা? এটা মনে রাখতে হবে, তোমার বোঝার থেকে ইম্পর্টেন্ট হলো মনে রাখা, সূত্র মুখস্থ রাখা লাগবে, সহজ সহজ কথা। এখন তৃতীয়ত, আমাদের কর্ণের দৈর্ঘ্য হয়ে গেল, আবার আয়তাকার যে ঘনবস্তুটার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলও হয়ে গেল। এখন বাকি আছে আয়তন, মেন জিনিস। মেন জিনিস এটা আগে আমরা সবাই পারি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখন দৈর্ঘ্য তো এ, প্রস্থ বি, আর উচ্চতাকে সি ধরা হয়েছে এই অঙ্কে, তাই এবিসি। এখানে আমি আর সময় নষ্ট না করি, উদাহরণ 28-এ ডিরেক্টলি চলে যাই। কি বলা আছে এখানে লক্ষ্য করি। আচ্ছা, একটা আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা দেয়া আছে। দৈর্ঘ্য যথাক্রমে, তাহলে দৈর্ঘ্য হইলো গিয়ে 25 সেন্টিমিটার, প্রস্থ হইলো গিয়ে 20 সেন্টিমিটার, আর উচ্চতা হইলো 15 সেন্টিমিটার। ওকে, এর সমগ্র তলের ক্ষেত্রফল জানতে চাইছি। তাহলে তোমরা বলো, আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমাদের কি জানা আছে নাকি জানা নাই? একটু আগে প্রমাণ দেখাইলাম তাই তো। তাহলে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি, এগুলো ক্যালকুলেটারে করার মতো ম্যাথ। 2 ইন্টু, আচ্ছা এ তো মনে করো 25 সেন্টিমিটার, বি হইলো 20 সেন্টিমিটার, আর সি হইলো গিয়া 15 সেন্টিমিটার। তাহলে এ বি 25 গুণ 20 কত, 25 দুগুণে 50, আর একটা শূন্য।
বিসি, 20-এর সাথে 15 গুণ করলে কত হয়? 300। আবার এসি গুণ করলে কত হবে? আচ্ছা 250 আর 125 মানে 375 হবে। ঠিক আছে। আচ্ছা এখন এগুলো একটু ক্যালকুলেশন করো, 500 300 800, 1175, 1175-এর সাথে 2 গুণ করলে কত হয়? 2350 সম্ভবত। একটু ক্যালকুলেটারে কইরা দেখো। 2350। আর আমার অ্যান্সারটা কি হবে বলো তো? এটা কি? এটা একটা ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের তুমি এই প্রত্যেকটার একক কিন্তু ছিল সেন্টিমিটার। ঠিক আছে। তুমি যখন এর মান হলো 25 সেন্টিমিটার, বি এর মান 20 সেন্টিমিটার, তুমি যখন সেন্টিমিটার 25 সেন্টিমিটার আর 20 সেন্টিমিটার গুণ করছো, এখানে কিন্তু তোমার অ্যাকচুয়ালি 500-র পরে এখানে আসে সেন্টিমিটার গুণ সেন্টিমিটার, মানে বর্গ সেন্টিমিটার অথবা সেন্টিমিটার স্কোয়ার। আবার এখানেও সেন্টিমিটার স্কোয়ার, এখানেও সেন্টিমিটার স্কোয়ার। এই সব সেন্টিমিটার স্কোয়ার যোগ করলে কিন্তু তোমার সেন্টিমিটার স্কোয়ারই থাকবে অথবা বর্গ সেন্টিমিটার। আর দুইয়ের কিন্তু কোনো একক নাই। যাই হোক, তো ফাইনালি আমার এককটা কি হবে? অবশ্যই সেন্টিমিটার স্কোয়ার, অথবা বাংলায় লিখতে পারো বর্গ সেন্টিমিটার। বুঝছো? তুমি চাইলে এই যে অ্যান্সারটা সেন্টিমিটার স্কোয়ারে বের হয়েছে, এটাকে মিটার স্কোয়ারেও কনভার্ট করতে পারো। কত ক্লাসে মেবি আমি তোমাদেরকে শিখাইছি সম্ভবত, খেয়াল নাই নিজেরও। দেখো সেন্টিমিটার স্কোয়ার আছে, আগে চিন্তা করো সেন্টিমিটার থেকে মিটারে যদি যাইতে হয় তখন কি করতে হইতো? 100 দিয়ে ভাগ করতে হইতো। কিন্তু এখানে কিন্তু স্কোয়ার আছে, তাহলে 100 দিয়ে ভাগ করলে চলবে না, 100 স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। এখন 100-র স্কোয়ার মানে কি? 10,000। 10,000-এ 10,000 সংখ্যা, 10,000-এ একের পরে কয়টা শূন্য? 4টা শূন্য না? তাহলে আমার দশমিকটা 4 ঘর বামে সরে আসবে। দশমিক আছে মনে করো এই যে 2350-এর পরে একটা দশমিক আছে, 4 ঘর বামে সরলে আমার অ্যান্সার হবে 0.2350। লেখলেও চলে, না লেখলেও চলে, এত মিটার স্কোয়ার। বলো বুঝছো কিনা? মানে যেভাবেই আসুক না কেন, আমি আশা রাখবো যে তোমরা সলভ করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা এখন দেখো নেক্সট কোশ্চেনটা কি বলা হয়েছে, যে আয়তন নির্ণয় করো, এই আয়তাকার ঘনবস্তুর আয়তন। এখন ভাই আয়তনকে আমরা ভি দ্বারা প্রকাশ করতেই পারি, যেহেতু আয়তনের ইংরেজি ভলিউম। তো আয়তন সমান সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অথবা আমরা প্রতীকের সাহায্যে লিখতে পারি এ বি সি। এখন এর মান 25 সেন্টিমিটার, বি এর মান 20 সেন্টিমিটার, আর উচ্চতার মান 15 সেন্টিমিটার। এগুলো সব যদি তুমি এখন একটু গুণ করো, গুণ করলে কত হয়? 25 দুগুণে কত? 50। 50-এর সাথে তুমি যদি 15 গুণ করো তাহলে কত হয়? 5 15 75, আর একটা শূন্য, এছাড়া এখানে আরেকটা শূন্য আছে, তার মানে 7,500। আর এককটা কি হবে? প্রত্যেকটার সাথে কিন্তু সেন্টিমিটার ছিল, তাহলে 3টা সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার কিউব। আচ্ছা তাহলে সেন্টিমিটার কিউব। বলো বুঝছো কিনা? এটাকেও কিন্তু তোমরা চাইলে এসআই এককে কনভার্ট করতে পারো। এসআই এককে কিভাবে কনভার্ট করে? নর্মালি সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার সময় 100 দিয়ে ভাগ করে, বাট যেহেতু এখানে কিউব আছে তাহলে 100 কিউব দ্বারা তোমাকে ভাগটা করতে হবে। বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? 100 কিউব করলে কি এখানে আরো দুইটা শূন্য, তার মানে 2 4 মোট কয়টা? 6টা শূন্য না? তাহলে দশমিকটা 6 ঘর বামে সরে আসবে, অর্থাৎ আমার অ্যান্সার হবে 0.0075। পরবর্তী দুইটা শূন্য দেওয়া লাগে না, এত মিটার কিউব। বলো ক্লিয়ার কিনা? আমাদের কিন্তু আয়তনও হয়ে গেল। এখন ফাইনাল বাকি আছে কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা কর্ণের দৈর্ঘ্য এটা একটা মানে কিছু হইলো বলো? এত সহজ একটা জিনিস, আগে বিশাল একটা রুট ওভার দিয়ে দাও, দেন কি ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা এ স্কোয়ার মানে কি? 25-এর স্কোয়ার, বি স্কোয়ার মানে হইলো গিয়া 20-এর স্কোয়ার, প্লাস সি স্কোয়ার মানে 15 স্কোয়ার। শেষ। এটা একটু ক্যালকুলেটারে চাপ দাও, এখানে আমি আর মুখে মুখে করতে পারতেছি না, নিজেরা করো। রুট ওভার 25 স্কোয়ার স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। আচ্ছা অ্যান্সার আসছে 35.35। অ্যান্সারটা তো সুন্দর, 35.35। আর এককটা কি হবে? তোমরা এখন আবার একক কেউ সেন্টিমিটার স্কোয়ার অথবা সেন্টিমিটার কিউব দিও না, এটা কিন্তু একটা দৈর্ঘ্য, তাহলে এটার অ্যান্সার অবশ্যই সেন্টিমিটারই হবে। যেহেতু এই 25 20 15 প্রত্যেকটার একক সেন্টিমিটার ছিল, তাই কর্ণের দৈর্ঘ্যটাও কিন্তু আমার সেন্টিমিটারই বের হয়েছে। বুঝেছো তোমরা সবাই? বইয়ের সাথে মিলাইয়ে নিও। এর পরবর্তী ম্যাথ, একটা কাজ দেয়া আছে, এই কাজে তোমার গণিত বইয়ের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপো। আচ্ছা এটা তো মাপামাপির কাজ, আমার কাছে আসলে তোমাদের বইয়ের হার্ড কপি নাই,
তো আমি মেজার করতে পারতেছি না। তোমরা নিজেরা ফ্রি টাইম বলতে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে স্কেলের মাধ্যমে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরিমাপ করবা। দেন দৈর্ঘ্যটাকে মনে করো এ দ্বারা প্রকাশ করলা, প্রস্থটাকে বি দ্বারা প্রকাশ করলা, আর উচ্চতাটাকে সি দ্বারা প্রকাশ করলা। ঠিক আছে? তো এই প্রত্যেকটা জিনিস তোমরা বের কইরা কমেন্ট সেকশনে অবশ্যই অ্যান্সারটা দিয়ে দেবা। এর পরবর্তী টপিক হলো ঘনক। দেখো, আয়তাকার ঘনবস্তু তোমরা যদি বুঝে থাকো তাহলে ঘনক আসলে কোনো ব্যাপারই না। কারণ ঘনক হইলো এক ধরনের আয়তাকার ঘনবস্তু। ঠিক আছে? আমি আবার কি বলছি? আমি বলছি যে ঘনক আসলে কি? ঘনক মেইনলি একটা আয়তাকার ঘনবস্তু। কিন্তু অন্যান্য আয়তাকার ঘনবস্তুর সাথে ঘনকের একটা বেসিক পার্থক্য আছে। অন্যান্য আয়তাকার ঘনবস্তুতে মনে করো এবি এর মান হয়তো বা একটা ভ্যালু হইতো, বিসি এর আরেকটা ভ্যালু হইতো, আর এই যে বিজি অথবা সিএইচ আছে এগুলোর আরেকটা ভ্যালু হইতো, মানে ভিন্ন ভিন্ন মান হইতো। কিন্তু যদি এবির ভ্যালু, বিসির ভ্যালু, সিএইচ এর ভ্যালু, মানে প্রত্যেকটা ধার, এই প্রত্যেকটা ধারের যে মান, এই মানগুলা যদি সেম হয় তখন এই জিনিসটাকে আমরা বলবো ঘনক। ঘনকের ইংলিশ হইলো কিউব। এই কিউব শুই নাই তোমাদের মাথায় প্রথমত যে জিনিসটা আসার কথা সেটা হইলো নান আদার দেন রুবিক্স কিউব। তোমরা অবশ্যই সলভ করছো লাইফে কোনো না কোনো সময়। তো ওইটা কিন্তু একটা ঘনক, তুমি দেখবা তার কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রত্যেকটা ধারের মান সমান। তাহলে আমি এই ঘনক কাকে বলে এর সংজ্ঞায়, ঘনক কিন্তু একটা আয়তাকার ঘনবস্তু, তাই না? তাহলে ঘনক কাকে বলে প্রথমেই বলবো, যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান তাকে ঘনক বলে। বুঝেছো? এই হলো গিয়া আমার ঘনকের সংজ্ঞা। আশা করি তোমরা পরীক্ষা আসলে পারবা, যদিও পরীক্ষা আসার সম্ভাবনা প্রায় নাই বললেই চলে। এখন এখানে পাশে একটা ঘনক দেওয়া আছে, তাহলে ঘনকের কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সমান, তাহলে দৈর্ঘ্য সমান সমান প্রস্থ সমান উচ্চতা। আর প্রত্যেকটাকে আমরা এ কনসিডার করছি, ছোট হাতের এ দ্বারা প্রকাশ করতেছে। এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, প্রত্যেকটাই কিন্তু এ, আমি আর লিখতেছি না। তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য, যেহেতু ঘনক এক ধরনের আয়তাকার ঘনবস্তু, তাহলে আয়তাকার ঘনবস্তুতে আমরা এই যে সূত্র প্রতিপাদন করেছিলাম ওই প্রত্যেকটা সূত্র কিন্তু এদিকেও অ্যাপ্লিকেবল। কিন্তু আয়তাকার ঘনবস্তুতে আমরা এইটাকে এ, এইটাকে বি, আর এটাকে সি ধরে করছি, আর এখন আমরা প্রত্যেকটাকে এ ধরে করবো। এই হলো গিয়ে বেসিক পার্থক্য। তাহলে আয়তাকার ঘনবস্তুতে আমার কর্ণের যে দৈর্ঘ্যের সূত্রটা ছিল সেটা কি ছিল? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কিন্তু এখানে যেহেতু এ সমান সমান বি সমান সমান সি, তাহলে আমি কিন্তু প্রত্যেকটাকে সেম জিনিস দ্বারা প্রকাশ করবো, অর্থাৎ এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, বুঝলাম। কিন্তু এরপরে এই বি, এ আর সি প্রত্যেকটার ভ্যালু যেহেতু সেম, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই জিনিসটা আমরা লিখতে পারি কিনা? আচ্ছা, কেউ যদি চিন্তা করে না এই জিনিসটা আমি লিখবো না, আমি রুট বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখবো, তুমি তাও পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তোমার অধিকার আছে। এখন এ স্কোয়ার কয়টা হয়েছে মোট? একটা, দুইটা, তিনটে এ স্কোয়ার, তাহলে রুট 3a²। এখন তুমি যদি বর্গমূল করো, এ স্কোয়ারকে বর্গমূল করলে হবে এ, আর 3কে বর্গমূল করলে হবে √3। দেখো, √3 × এ, তার মানে এই এর উপরে কিন্তু রুট ওভারটা নাই, এ আলাদা, আর রুট আছে থ্রি এর সাথে। তাহলে √3 যে ভ্যালুটা হবে সম্ভবত কত, 1.7 বা এরকম কোন একটা ভ্যালু মেবি আসবে। দেখি তো, √3 1.73, √3 ভ্যালু লেগে 1.73, এর সাথে তোমার যে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য সেটাকে গুণ করলেই কর্ণের দৈর্ঘ্য বের হয়ে যাবে। আবার এই যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, এক্স্যাক্টলি অ্যাজ বিফোর, আগে যেভাবে আমরা শিখছি সেইটাই। আগে ছিল কি 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, কিন্তু যেহেতু এখানে প্রত্যেকটা মানে সমান, দেখো দেখো, তাহলে বি আলাদা করে ধরা লাগবে না, সি আলাদা করে ধরা লাগবে না, প্রত্যেকটাই মনে করো আমি এ ধরতেছি, অথবা তুমি চাইলে প্রত্যেকটাকে এক্সও ধরতে পারতা। যাই হোক, এটা এ, এটাও এ, তাহলে এ গুণ করলে হবে এ স্কোয়ার। আবার বি আর মানে এ, প্রত্যেকটা যেহেতু এ, তাহলে এখানেও এ গুণ করলে এ স্কোয়ার। আবার এখানেও এ গুণ করলে এ স্কোয়ার, আর সাথে আছে 2 গুণ আকারে। তাহলে এ স্কোয়ার মোট কয়টা? 3টা, 3a²। আর 2 আছে গুণ আকারে, তাহলে 3 দুগুণে 6a²। বলো বুঝছো কিনা? এভাবে কিন্তু ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, অথবা তুমি এইভাবেও চিন্তা করতে পারো, এই সূত্রের প্রতিপাদন এইভাবে চিন্তা করবা যে এই দেখো, এই একটা কি তল না? আমরা জানি ক্ষেত্রফল একটা তল, তাহলে এই তলের ক্ষেত্রফল কত? যেহেতু দৈর্ঘ্য এ মিটার, প্রস্থ মনে করো এ মিটার, তাহলে এই তলের ক্ষেত্রফল a²। আর ঘনকে যেহেতু প্রত্যেকটা মেজারমেন্ট সমান, মানে কি প্রত্যেকটা তলের ক্ষেত্রফলও কিন্তু আমার সমান হবে। তাহলে আমার মোট তল আছে কয়টা? 6টা। তাহলে একটা তলের ক্ষেত্রফল যদি a² হয়, 6টা তলের ক্ষেত্রফল অবশ্যই বেশি হবে, তাই গুণ করবা 6 দিয়ে, তাহলে 6a²। মানে তুমি যেইভাবে চিন্তা করো তোমার হবে।
এরপরে আছে আমাদের আয়তন। আয়তন তো আগের মতোই, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, প্রত্যেকটাই এ, তাহলে এ গুণ এ গুণ এ। তার মানে কি, একে আমরা 3 বার গুণ করতেছি, আর একে 3 বার গুণ করা মানে হইল গিয়া এ কিউব। কোনো সমস্যা আছে? পরবর্তীতে লক্ষ্য করি উদাহরণ 29। একটা ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল দেয়া আছে 96 বর্গ মিটার। আচ্ছা, ক্ষেত্রফলটা কোন এককে দেওয়া? বর্গ মিটার। এই 96 দিয়ে একটা জিনিস মনে পড়লো, একটা সিনেমা আছে, সিনেমাটার নাম হলো 96। এই সিনেমাটা অবশ্যই তোমাদের যদি কখনো অবসর সময় হয় দেখে নেবা, ভালো একটা সিনেমা। আচ্ছা, তো এই ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল অথবা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। আচ্ছা, ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র আমরা একটু আগে কিন্তু দেখে আসছি, তাই না? 6 × a²। এর ভ্যালু কত বইলা দিছে? 96। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা এখন সমাধান করি, তাহলে কিন্তু এই যে চলক, এই চলকের মান বের হয়ে যাবে। প্রথমেই a² বাদে যত কিছু আছে সবকিছুকে অন্য পাশে নিয়ে নেব। যেমন এই 6 এই পাশে গুণাকারে আছে, তো সমান চিহ্নের এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। এই 96 তো আগে থেকেই ছিল, এটাকে আমরা ভাগ করব 6 দিয়া। 6 দিয়ে ভাগ করলে কত হয়? 6 × 6, 6 × 6 = 36। এখন a² এর ভ্যালু হইছে 16। a² এর ভ্যালু যদি 16 হয়, এর ভ্যালু কিন্তু হবে +−4, তাই না? 16কে বর্গমূল করলে কিন্তু আমার 4 হয়, +−4 হবে। কিন্তু তুমিই বলো, বাহুর দৈর্ঘ্য কি ঋণাত্মক হইতে পারে? বাহুর দৈর্ঘ্য তো ঋণাত্মক হইতে পারে না, তাই এই -4টা গ্রহণযোগ্য না। এর জন্য এর ভ্যালু শুধুমাত্র +4। ওকে, বুঝলাম। এখন আমাদের কাছে চাইছে কি? চাইছে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এই যে কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে, এটা কার কর্ণের দৈর্ঘ্য? অবভিয়াসলি এই ঘনকের কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, ঘনকের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি কি ছিল? মনে আছে তোমাদের কারো? এই যে √a² + a²+a², তার মানে লাস্টে ছিল √3 × a। মনে পড়ে? বলো। আমার কিন্তু এগুলো মুখস্থ থাকে না। আমি তোমার যখন বলি ওই সময় চিন্তা কইরা কইরা মাথায় খাটাই খাটাই এবার বের করি। আমার একটু মুখস্থ বিদ্যা ভালো না। তো এই এর ভ্যালু পাইছি 4, তাহলে এই 4 এর সাথে √3 গুণ করে দাও। 4 এর সঙ্গে √3 গুণ করলে কত আসে? 8 এর থেকে একটু কম সম্ভবত নাকি? 4√3 6.92। 6.92 এত আসছে, এত। আর এককটা কি হবে? যেহেতু এখানে বর্গমিটার ছিল, তাহলে এই যে এর ভ্যালু দেখো, a² এখানে ছিল বর্গমিটার, তুমি যখন বর্গমূল করছো, √ওভার করছো, তখন কিন্তু এখানে ছিল কি? শুধুমাত্র মিটার। এই মিটারের সাথে √3 গুণ করলে অবশ্যই এটাও কিন্তু মিটার। কোনো সমস্যা আছে? তোমাকে যদি এখানে আয়তন বের করতে বলতো তাহলে পারতা? আয়তন হতো এই 4 এর কিউব, a³ 4 কিউব। এর 4 এর কিউব করলে কত হয়? 16, 4 4 16, 16 সাথে আবার 4 গুণ করলে কত? 64। আর একক তখন কিন্তু হইতো এত ঘনমিটার। পরবর্তী ম্যাথে গেলাম। এখন একটা কাজ দেয়া আছে, 3টি ধাতব ঘনকের ধার যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। একটা কেমন? একটা ধাতব ঘনক। একটু দেখি আমার রেকর্ডিংটা ঠিকভাবে চলতেছে কিনা। হ্যাঁ, কোনো সমস্যা নেই, ঠিকভাবে চলতেছে। তো যেখানে আমরা ছিলাম, একটা ধাতব ঘনক, এর ধার, ধার বলতে তো বুঝতেই পারতেছো, দেখো যেহেতু ঘনকের প্রত্যেকটা ঘনক বা কিউবের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু সমান, তাহলে আমরা আলাদা কইরা দৈর্ঘ্যও বলি না, প্রস্থও বলি না, আবার উচ্চতাও বলি না। আমরা শুধুমাত্র একটা শব্দ ব্যবহার করি, সেটা হলো ধার। এই ধার যদি বলে 3 সেন্টিমিটার, তার মানে উক্ত ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছু 3 সেন্টিমিটার। যদি বলে একটা ঘনক আছে যার ধার 4 সেন্টিমিটার, তাহলে বুঝতে হবে ওই ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যা কিছু আছে সবই 4 সেন্টিমিটার কইরা, তার মানে ওই ঘনকের এর ভ্যালু 4। আবার ধার 3 সেন্টিমিটার হইলে ধার মানে হইল গিয়ে এ, ঠিক আছে? এভাবে মনে রাখবা, ধার মানে হইল গিয়ে এ। তো ঘনক তিনটিকে গলিয়ে নতুন একটা ঘনক যদি আমি তৈরি করি, এই জিনিসটা যদি করো, তাহলে একটা জিনিস তুমি জাস্ট মনে রাখবা, সেটা হইলো পুরাতন যেই ঘনকগুলাকে গলাইয়া তুমি নতুন ঘনক তৈরি করতেছো, পুরাতন ঘনকের মোট যে আয়তন, নতুন ঘনকের আয়তও কিন্তু সেম হবে, নতুন ঘনকের আয়তনও সেম হবে। তাহলে পুরাতন যে তোমার ঘনক ছিল কয়টা? ঘনক ছিল 3টা। এই 3টাকে এখন গলাইয়ে তুমি জাস্ট একটা নতুন ঘনক তৈরি করবা। তার মানে এই 3টা ঘনকের মোট যে আয়তন, এইটা হবে নতুন ঘনকের আয়তনের সমান। এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে এই পুরাতন যে 3টা ঘনক আছে,
যেমন যার ধার 3 সেন্টিমিটার সেই ঘনকের আয়তন কত? আমরা জানি ঘনকের আয়তনের সূত্র হলো গিয়ে এ কিউব। এর মান 3, এ কিউব। আবার দ্বিতীয় যে ঘনকটা আছে সেই দ্বিতীয় ঘনকের আমার ধার হলো গিয়ে 4 সেন্টিমিটার, অর্থাৎ এর ভ্যালু 4। এখন ওই ঘনকের আয়তন কত? অবশ্যই 4 এর কিউব। আবার আমাদের আরেকটা ঘনক আছে যার ধার 5 সেন্টিমিটার, তাহলে ওই ঘনকের আমার আয়তন কত হবে? এ কিউব। তাহলে এই দেখো, এই যে তিনটা ঘনকের আমি আয়তন যোগ করতেছি, এর যে যোগফলটা হবে এইটাই হবে আমার নতুন আয়তন, নতুন ঘনকের আয়তন। এখন নতুন ঘনকের ধার আমি মনে করো ধরলাম যে এ, নতুন ঘনকের ধার এও ধরতে পারো, চাইলে এক্সও ধরতে পারো, তোমার ইচ্ছা। এখন নতুন ঘনকের আয়তন, আয়তন যদি তুমি ধার এ ধরো তাহলে নতুন ঘনকের আয়তন হবে এ কিউব। আগে বলো এই লাইনটা তোমরা সবাই বুঝছো কিনা? কেউ যদি নতুন ঘনকের ধার সমান সমান এক্স ধরতো তাহলে সেখানে লিখতো এক্স কিউব। এখন এই সমীকরণটাকে আমরা যদি সমাধান করি তাহলে এর ভ্যালু বের হয়ে যাবে। এই সমীকরণটার ভিত্তি কি? ভিত্তি হইল পুরাতন ঘনকের মোট আয়তন সমান সমান নতুন ঘনকের আয়তন। ঠিক আছে, নতুন যেহেতু একটা ঘনক হইতেছে তাই এখানে একটা ঘনকের আয়তন। যদি এমন হইতো এটাকে গোলাইয়া দুইটা ঘনক তৈরি করবে, দুইটা সমান আয়তন বিশিষ্ট ঘনক, তখন আমরা কিন্তু এখানে দিতাম টু ইন্টু এ কিউব। ঠিক আছে, টু ইন্টু এ কিউব। যাই হোক, এভাবে বিভিন্নভাবে প্রশ্ন কিন্তু ঘুরাইতেই পারে। এখন এই ভ্যালুগুলো দেখো, 3 3 9 3 9 27, 4 কিউব করলে কত হয়? 64। আর 5 কিউব করলে কত হয়? 5 5 25, 125 সমান সমান এ কিউব। এখন তোমরা একটু কষ্ট করে ভ্যালুটা বের করো, এগুলো একটু যোগ করো। ঠিক আছে, 60 কত, 80, 91, তারপরে 100, 191, 211, 216, 216কে 16 সমান সমান এ কিউব। অতএব তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু হবে, এটাকে তুমি ঘনমূল করে ফেলো। ঠিক আছে, এ ইকুয়ালস টু √216 লিখুন। আবার কেউ এখানে কিন্তু ঘন কিউব আছে, তাহলে এখানে এই যে ভিতরে একটা কিউব দেবা। এই কিউবটা আবার এই 3 কিন্তু এদিকে দিও না, 3টা হবে এই যে √এর এই যে দুইটা ডান্ডি আছে এই ডান্ডির মধ্যে। ঠিক আছে, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, এটাকে ডান্ডি বলে না কি বলে আল্লাহ মাহবুব জানে। যাই হোক, তাহলে আমি ঘনমূল ক্যালকুলেটারে ডিরেক্ট আছে অপশনটা এই ঘনমূল বের করার, 216 বসাইলেই হয়ে যাবে 6 আসবে। এটা এমনিও আমাদের আসলে মুখস্থই থাকে। ঠিক আছে, খুবই সহজ। তাহলে আমরা নতুন যে ঘনকটা পাইলাম এই ঘনকের ধারের ভ্যালু কিন্তু হয়েছে 6, আর এককটা অবশ্যই হবে যেহেতু এগুলোও সেন্টিমিটারে ছিল, তাহলে আমার এটা হবে 6 সেন্টিমিটার। এটাও লেখানি, নাহলে পরবর্তীতে একটু কনফিউশনের সৃষ্টি হইলেও হইতে পারে। এছাড়া কি বলা, নতুন ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, তুমি যদি নতুন ঘনকটা, যেহেতু ঘনক, এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হবে অবভিয়াসলি 6a²। আর এর যে কর্ণের দৈর্ঘ্য অবভিয়াসলি হবে √3 ইন্টু এ। আমার কাছে কিন্তু এই এর ভ্যালু জানতে চাই নাই, আমার কাছে জানতে চাইছে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত, এটা তার সূত্র। কর্ণের দৈর্ঘ্য কত, এইটা তার সূত্র। এখন এই দেখো তো, এই সূত্রগুলাই কি এ ছিল না? আর এর ভ্যালু তো আমরা জানতাম না। এ মানে কি? মানে নতুন যে ঘনক, তুমি যেহেতু এখন নতুন ঘনকের ক্ষেত্রফল বের করতেছো, তাহলে এর মানে হইলো গিয়ে নতুন ঘনকের ধার। এখন নতুন ঘনকের ধার তো আমি যদি না জানি তাহলে আমি কিন্তু এইটাও বের করতে পারবো না, এইটাও বের করতে পারবো না। এই জন্য আমি প্রথমে নতুন ঘনকের ধার বের করে নিছি এই সূত্রের ব্যবহারের মাধ্যমে। বুঝেছো? তাহলে এখন তুমি জাস্ট এর ভ্যালু বসাও, তাহলেই হয়ে যাবে 6 × 6 এর স্কোয়ার, তার মানে কিন্তু 6 কিউব। 6 কিউব সমান সমান কত? হ্যাঁ, 6 6 36, 7 6 কিউবই তো লেগে তোমার 216। ওকে, 216, আর এককটা হবে সেন্টিমিটার কিউব। আচ্ছা কি বলি, সেন্টিমিটার স্কোয়ার, এটা তো ক্ষেত্রফল। অ্যান্ড এই যে কর্ণের দৈর্ঘ্য আছে দেয়া, কর্ণের দৈর্ঘ্য কত হবে বলো তো কেউ একটু? কর্ণের দৈর্ঘ্য হবে 6 × √3। 6 × √3। তোমরা চাইলে এইটার যে দশমিক মান আছে সেটাও বের করে ফেলতে পারো। ঠিক আছে, 6 √3 করলে আসবে 10.4, 10.39। বলো এই পর্যন্ত তোমরা একটু বুঝেছো কিনা? এককটা কি হবে? সেন্টিমিটার হবে। ক্লিয়ার? কাজ তাহলে আমাদের কমপ্লিট। এখন এই পর্যন্ত আমরা কিন্তু আয়তাকার ঘনবস্তু পড়েছি, আর কিছু না। আয়তাকার ঘনবস্তু আর তার একটা সাব টাইপ মানে তোমার ঘনক। এখন আমরা নতুন যে টপিকটা পড়বো সেটা হলো বেলন, বেলন অথবা সিলিন্ডার। এখন এই বেলন
যেহেতু একটা 3D জিনিস, এগুলো সবই আসলে তোমার একটু ভিজুয়ালাইজ করতে হবে। একটা কাজ করো, তুমি ক্লাস আমার কথা শোনো, বা আমি একটা জিনিস করতেছি এটা একটু দেখো। ধরো আমি আমার মোবাইলটা নেই, স্ক্রিনটা এখন বড় করে দিই, তাহলে ভালোভাবে বুঝতে পারবা যে আমি আমার স্ক্রিনটা বড় করলাম। সবাই আমার মতো করে হাতে এই মোবাইলটা নাও, ঠিক আছে? মোবাইল দেখো, মোবাইলের দিকে তাকাও। মোবাইলটা একটা কেমন মোবাইল? কেমন মোবাইল বলতে আমি তোমার কোম্পানির বা মডেলের নাম জিজ্ঞেস করতেছি না, বলতেছি এই যে শেপটার দিকে তাকাও। মোবাইলটা এটা কি একটা চতুর্ভুজ, তাই তো? এই যে তলের দিকে তাকাও, একটা চতুর্ভুজ। আচ্ছা, এটা একটা স্পেশাল চতুর্ভুজ, এটা একটা আয়তের মতো, আয়তক্ষেত্র, তাই তো? আচ্ছা, তাহলে এর দেখো এইটাকে মনে করো আমরা বলতেছি দৈর্ঘ্য, আর এটাকে মনে করো আমরা বলতেছি প্রস্থ। তাহলে এই যে আয়তাকার একটা বস্তু, মানে আয়তক্ষেত্র আর কি, এই আয়তক্ষেত্রের এই একটা বাহু, এই আর একটা বাহু। এখন তুমি যদি এই মনে করো যে বৃহত্তর বাহুটা আছে, এটাকে মনে করো এভাবে ফিক্সড রাখবে, এটাকে তুমি অক্ষ ধরবা। অক্ষ বলতে কি বুঝায়? অক্ষ বলতে বুঝায় যে এটাকে কেন্দ্র করে অন্য সবকিছু ঘুরতেছে। তাহলে এটাকে যদি তুমি অক্ষ ধরো, তার মানে কি এইটাকে কেন্দ্র কইরা সবকিছু এইভাবে ঘুরবে, ঠিক আছে? তাহলে হাতের উপর বা তুমি একটা স্মুথ সারফেস নাও, স্মুথ সারফেসের উপরে তুমি এই জিনিসটাকে ধরো, ধরার পরে এইটাকে মনে করো তুমি ফিক্সড রাখবা, এটাকে তুমি ফিক্সড রাখবা, এইটাকে কেন্দ্র কইরা, এটাকে কেন্দ্র কইরা এইভাবে ঘুরবে। দেখো ঘুরলে তুমি কিন্তু একটা গোল একটা জিনিস পাইতেছো, তাই না? গোল একটা জিনিস। এই গোল যে জিনিসটা, এটাকে আমরা বলবো একটা বেলন। কি বলবো? একটা বেলন। এখন আমি যদি একটা বেলন দেখাই তোমাকে সংজ্ঞা, কোনো আয়তক্ষেত্রের, লক্ষ্য করো, মুখস্থ রাখবো অবশ্যই দরকার আছে, কোনো আয়তক্ষেত্রের যে কোনো একটা বাহুকে অক্ষ ধরে। আমরা যে একটু আগের এক্সাম্পলে লক্ষ্য করো, একটু আগের এক্সাম্পলে আমরা কিন্তু এই যে বৃহত্তর যে বাহুটা আছে, এই বৃহত্তর বাহুকে অক্ষ ধইরা এইটার সাপেক্ষে ঘুরাইছিলাম। বাট তোমার যে সবসময় এমন করতে হবে এমন কোনো কথা নাই। তুমি চাইলে এই যে ক্ষুদ্রতর যে বাহুটা আছে এইটাকে কেন্দ্র করেও ঘুরাইতে পারো। এটাকে কেন্দ্র করে যদি তুমি ঘুরাও, তাহলে এটা দেখতে কেমন হবে? এটা মনে করো কেন্দ্র, এটাকে কেন্দ্র করে আমি এভাবে ঘুরাইলাম, তার মানে কি এরকম একটা বেলনের সৃষ্টি হলো। যাই হোক, এই জিনিসগুলো নিজের একটু করবা, তাইলে বুঝতে পারবা। যেহেতু সামনাসামনি দেখাইতেছি না, ক্যামেরার মাধ্যমে আসলে সবকিছু দেখানো সম্ভব না, সামনাসামনি আসা উচিত। তো কোনো আয়তক্ষেত্রের যে কোনো একটা বাহুকে আমরা অক্ষ ধরলাম, অক্ষ ধরে সেই আয়তক্ষেত্রটিকে ওই বাহুর সাপেক্ষে বা ওই বাহুর চারোদিকে আমি ঘোরাবো। চারোদিকে ঘোরালে কিন্তু একটা ঘনবস্তুর সৃষ্টি হয়, একটা 3D অবজেক্ট, ঠিক আছে? একটা ঘনবস্তুর সৃষ্টি হয়, তাকে আমরা বলবো বেলন বা সিলিন্ডার। কেমন বেলন? আর বেলনের আগে একটা অ্যাডজেক্টিভ আছে, সেটা হলো সমবৃত্ত ভূমিক বেলন। সমবৃত্ত ভূমিক কেন বলছে? তুমি এই বেলনটার দিকে যদি তাকাও, একটু আগে এক্সাম্পলে আমরা যখন ঘুরাইছিলাম, আবার লাগলে দেখো, এইটার মান আমি মনে করো ধরলাম যে কত, 7 সেন্টিমিটার, আর এইটার মান আমি মনে করো ধরলাম যে 4 সেন্টিমিটার। তাহলে তুমি যদি এইটাকে কেন্দ্র করে ঘুরাও, এই যে এইভাবে তুমি যখন ঘুরাইতেছো, তখন একটা প্রত্যেকটা স্লাইস কিন্তু একটা বৃত্তের মতো, তাই না? একটা বৃত্তের মতো। আর এই দেখো এটার মান যেহেতু আমি ধরছি যে 4 সেন্টিমিটার, তাহলে এটা যখন ঘুরতেছে, এই যে বৃত্তটা, এই বৃত্তের যে ব্যাসার্ধটা কিন্তু 4 সেন্টিমিটার হইতেছে। আর এই যে উচ্চতা কত? আমি 7 সেন্টিমিটার ধরছি না, তাহলে এটাকে ঘোরালে তোমার যে বেলনটা সৃষ্টি হইলো, বেলনের উচ্চতাটাও কিন্তু 7 সেন্টিমিটার। আবার তুমি যদি এইভাবে কইরা ঘুরাও, এভাবে কইরা তুমি এটা 4 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, তাহলে এইভাবে কইরা ঘুরাইলে তোমার যে বেলনটা হবে, সেই বেলনের ব্যাসার্ধ কিন্তু 7 সেন্টিমিটার হবে, আর উচ্চতা কিন্তু কত, 4 সেন্টিমিটার হবে। আশা করি তোমরা বুঝছো আমি যা যা বললাম। আচ্ছা, এখন দেখো, এই যে সমবৃত্ত ভূমিক বেলন, সমবৃত্ত ভূমিক বলতে বুঝাইতেছে আমার প্রত্যেকটা যে স্লাইস, বৃত্তের প্রত্যেকটা স্লাইস কিন্তু সমান হবে, ঠিক আছে? এমন না, যদি এরকম হইতো তাইলে কিন্তু আবার ভিন্ন হিসাবে, এমনও আছে, বাট তোমাদের লেভেলে নাই। মনে করো এই এই ঠিক আছে, বেলনটা মানে এরকম অনেকটা, এটা হলো গিয়ে চোং, ঠিক আছে? এরকম একটা ফানেলের মতো। তার মানে আমার কিন্তু দেখো প্রত্যেকটা স্লাইস, এই স্লাইসের যে বৃত্ত আর এই স্লাইসের বৃত্ত কিন্তু সেম হবে না। এখানে বৃত্তটা ছোট, ছোট দিয়ে আস্তে আস্তে কি হইতেছে, বৃত্তের তোমার পরিধি, মানে বৃত্তটা বড় হইতেছে, সহজ কথা বলো, বুঝছো কিনা জিনিসটা? বাট এইখানে কিন্তু এরকম হয় না যে এখানে ছোট, এখানে আস্তে আস্তে বড় হয় না। প্রত্যেকটা স্লাইসই কিন্তু সমান থাকে। দেখো এদিকে এটার যে মান, এটার মানও সেম। এই মাঝখানের প্রত্যেকটা যে তুমি স্লাইস করবা, স্লাইস করলে যে বৃত্তগুলো পাবা পৃষ্ঠতল, এই বৃত্তর মান কিন্তু সেম হবে, বুঝছো? এই জন্য বলে সমবৃত্তভূমিক বেলন। এই সমবৃত্তভূমিক বেলনের দুই প্রান্তকে, দেখো এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, এই দুই প্রান্তে কিন্তু দুইটা তল আছে। এইটা একটা বৃত্তাকার তল, এইটা একটা বৃত্তাকার তল। আর এই যে মাঝখানে ইন্টারভিনিং যে জিনিসটা দেখতে পেতেছো, মানে মধ্যবর্তী, এই যে এই তলটা কিন্তু তোমার একটা বক্রতল,
ঠিক আছে, এটা কি বাঁকানো তল, বক্রতল। তো বক্রতলকে দেখো, তলের বাংলায় হলো পৃষ্ঠ, তাহলে বক্রতলকে তুমি বক্রপৃষ্ঠও বলতে পারো। আর একসাথে এই যে তোমার উপরের তল, নিচের তল আর এই বক্রতল, এই দুইটা বৃত্তাকার তল আর এই বক্রতল বা বক্রপৃষ্ঠকে একসাথে বলা হয় সমগ্র তল বা সমগ্র পৃষ্ঠ, বুঝছো? বা পৃষ্ঠতলও বলে, এই শব্দটা মনে রাখবা। সমগ্র তলও বলতে পারে, আবার জাস্ট পৃষ্ঠতলও বলতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো নিশ্চয়ই তুমি বুঝছো, এই জিনিসটা একটু দেখো, এটা আমার মনে থাকে না। আয়তক্ষেত্রের অক্ষের সমান্তরাল ঘূর্ণায়মান বাহুটিকে বৃত্তের সৃজক বা উৎপাদক রেখা বলে। এই ছবিটার দিকে তাকাও, তাহলেই বুঝতে পারবা। তোমার এইটা হলো গিয়ে অক্ষ, এই যে মাঝখানে এইটা হলো গিয়ে তোমার অক্ষ, ঠিক আছে, মানে উচ্চতাটা হলো গিয়ে অক্ষ আর কি। আর সৃজক বলতে আসলে, আচ্ছা দাঁড়াও, সৃজক বলতে কি বুঝিতেছে জিনিসটা? আয়তক্ষেত্রের অক্ষের সমান্তরাল, এই যে এটা যদি অক্ষ হয়, এই অক্ষের সমান্তরাল ঘূর্ণায়মান বাহু, আচ্ছা যেই বাহুটা তোমরা এই যে ঘুরাইতেছিলা, যেমন আমার আগের এক্সাম্পল আবার যদি তাকাও, এই যে দেখো এটা হলো গিয়ে অক্ষ, তাহলে অক্ষের সমান্তরাল হলো এই বাহু, এই বাহুটাকেই কিন্তু আমরা এইভাবে ঘুরাইতেছি, দেখতেছো? তো এই বাহুটাকে আসলে আমরা বলবো সৃজক বা উৎপাদক রেখা, ওকে? আচ্ছা, তাহলে একটু তোমাদের কারো যদি বুঝতে সমস্যা হয়, একটা কাজ করতে পারো, কি করবা? সামনে একটা গ্লাস নেবা, ঠিক আছে? একটু ইমাজিন করো তোমাদের সামনে যে তুমি গ্লাসটা নিতেছো, আমার আশেপাশে যদিও একটা গ্লাস নেই, তারপরেও ওই গ্লাসের কথা চিন্তা করো, ঠিক আছে? একটা বৃত্তাকার একটা গ্লাস। তো এই গ্লাসটাকে তুমি মনে করো খুব ধারালো একটা কাটানা ব্লেড বা তরবারি আছে, সেই তরবারি দিয়ে এমন ভাবে একটা স্লাইস করলা, ঠিক আছে, মানে কাটলা আর কি। আড়াআড়ি ভাবে এমন ভাবে তুমি কাটলা, এই যে ম্যাজিক একটা গ্লাস এসে পড়লো, ঠিক আছে? এই যে গ্লাসটার দিকে সব একটু আমরা লক্ষ্য করি, এই গ্লাসটাকে একটা বৃত্তাকার গ্লাস, তাই না? তুমি যখন উপর দিয়ে দেখতে পাও তখন কিন্তু এটাকে বৃত্তাকার মনে হয়, কিন্তু এই পাশ দিয়ে দেখলে আসলে বোঝা যায় না এটা বৃত্তাকার, শুধুমাত্র উপর দিয়ে অথবা নিচ দিয়ে যখন তুমি দেখবা তখন বুঝতেছো যে এটা কিন্তু একটা বৃত্তাকার গ্লাস। এখন এই গ্লাসটাকে মনে করো আমার হাত হলো গিয়ে একটা খুবই ধারালো তরবারি, ঠিক আছে? এই ধারালো তরবারি দিয়ে তুমি এটাকে এভাবে অ্যাটাক করলা, বা এভাবে আমি দেখাই তাহলে ভালোভাবে বুঝতে পারবে। এই যে এইভাবে, এভাবে তুমি স্লাইসটা করলে, এভাবে স্লাইস এমন ভাবে করলা, একটা স্লাইস একেবারে কেটে বের হয়ে গেছে, এই যে একটা স্লাইস একদম কেটে বের হয়ে গেছে। এখন এই যে স্লাইসটা, এই স্লাইসটা কিন্তু তোমার বৃত্তাকার একটা স্লাইস, ঠিক আছে? তার মানে এই প্রত্যেকটা স্লাইসই কিন্তু বৃত্তাকার হবে। এই জিনিসটা কিন্তু একটা বেলন, এর নিচে দেখো একটা বৃত্তাকার পৃষ্ঠ, আর ইমাজিন করে নাও উপর যদিও এটা ফাঁকা, তারপর মনে করো এখানে একটা পৃষ্ঠ আছে, একটা ঢাকনা আছে, তো এটা একটা বৃত্তাকার পৃষ্ঠ, আবার নিচেও কিন্তু একটা বৃত্তাকার পৃষ্ঠ। আর আশেপাশে দেখো এই জিনিসগুলা কিন্তু তোমার হইল গিয়া বক্রতল। তাহলে এইটা হলো উপরের বৃত্তাকার তল, নিচের বৃত্তাকার তল, আর এইটা হলো বক্রতল। তাহলে একসাথে তোমার সমগ্র পৃষ্ঠ বলতে পারো, অথবা বলতে পারো যে পৃষ্ঠতল। এখন বিভিন্ন তলের কি ক্ষেত্রফল হয়, একটু আগেও দেখে আসছি যে ক্ষেত্রফল কিন্তু সবসময় শুধুমাত্র তলের হয়। তাহলে এই যে বৃত্তাকার, লক্ষ্য করো উপরে যদি একটা তুমি বৃত্ত চিন্তা করো, বৃত্তের ক্ষেত্রফল কত হয়? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি নিশ্চয়ই তোমাদের জানা আছে আমি আশা করি। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হইল পাই আর স্কোয়ার, তাই তো? তাহলে এই যে এখানে তুমি যদি স্কেলের মাধ্যমে রেডিয়াস মাপো বা ব্যাসার্ধ মাপো, ধরো এতটুকু তুমি মাপলা, এটা হলো গিয়ে ব্যাসার্ধ অবভিয়াসলি। এই ব্যাসার্ধটা তোমার মনে করো হইলো 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার, যাই হোক না কেন, আমার আসলে খুব একটা আইডিয়া নাই। 2 সেন্টিমিটার অ্যাকচুয়ালি হবে না, এতটুকু তোমার অলমোস্ট 2 ইঞ্চি হবে, আসলে সেন্টিমিটার না, 2 ইঞ্চির মতো হবে। যাই হোক, তো এই যে ব্যাসার্ধটা তুমি মাপলা, পাই আর স্কোয়ার, এটা হলো গিয়ে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। এই সূত্রের মাধ্যমে তুমি কিন্তু খুব সহজেই এই বৃত্তক্ষেত্র, এই যে বৃত্তক্ষেত্র, এই তলের ক্ষেত্রফল তুমি বের করে ফেলতে পারবা। আবার এই তলের ক্ষেত্রফলও কিন্তু সেমই হবে, কারণ এটা একটা সমবৃত্ত ভূমিক বেলন, ঠিক আছে? এমন না যে নিচ থেকে আস্তে আস্তে বড় হইতেছে, এখানেও যতটুকু এখানেও ততটুকু, ওকে? আর এই যে বক্রতল, তাহলে তুমি দুইটা বৃত্তাকার তলের ক্ষেত্রফল পাইয়া গেলা। আর এই যে বক্রতলটা আছে, এই বক্রতলের ক্ষেত্রফল তুমি কিভাবে বের করবা, তাই না? দেখো, এই প্রত্যেকটা স্লাইসই তো একটা বৃত্ত। এখন এই প্রত্যেকটা স্লাইস, এই যে বৃত্তটা, মানে এই যে বৃত্তটা, আমরা জানি বৃত্তের পরিধি সম্পর্কে। বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধির সূত্র হইল গিয়া 2 পাই আর, নিশ্চয়ই আমাদের সবার জানা আছে। এখন এই যে তোমার বৃত্তটা, তাকে তুমি মানে এই যে গ্লাসটাকে তুমি এইভাবে চিন্তা করো যে এটা এইভাবে হয়ে গেছে, মানে বুঝাবো, মনে করো বৃত্ত একটা, মনে করো সুতা, সুতা দিয়ে মনে করো তৈরি, ঠিক আছে? সেই সুতাটা
তুমি টান দিলা বা একটা পাশ কাইটা দিলা, কেচি দিয়ে কাটলা, কেচি দিয়ে কাইটা তোমার তখন কি দুইটা, যেহেতু কাটলা সেখানে কি দুইটা প্রান্তের সৃষ্টি হবে না? ওই দুইটা মনে করো এই একটা তোমার বৃত্ত, এই যে একটা, এটা একটা বৃত্ত, এখানে মনে করো তুমি কেচি দিয়ে কাটলা, কেচি দিয়ে কাটলে কি হবে, এটাকে কিন্তু তুমি সোজাভাবে করতে পারবা। তাহলে এই যে জিনিসটা, যদি আমার হাতটা বাঁকা আর কি, এই যে জিনিসটা তুমি পাইতেছো, এইটাই হলো কি সেই বৃত্তের পরিধি। এখন ওই বৃত্তের পরিধির সূত্র তো আমাদের জানাই আছে যে 2 পাই আর। আর এই যে গ্লাসটা দেখতে পাইতেছো, এই গ্লাসটার উচ্চতা মনে করো আমি পরিমাপ করলাম, যেটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করব, ঠিক আছে, হাইট এইচ। তাহলে তুমি যখনই এই যে বৃত্তের পরিধিটা পাইলে, এই বৃত্তের পরিধিটা অ্যাকচুয়ালি তোমার দৈর্ঘ্য হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। এই দৈর্ঘ্য হলো গিয়ে 2 পাই আর প্রস্থটা হলো গিয়ে তোমার এই যে এইচ বা হাইট। তাহলে 2 পাই এর সাথে এইচ গুণ করবা, তাহলে কিন্তু তুমি পাইয়া যাবা এই বক্রতলের ক্ষেত্রফল, মানে 2 পাই আর এইচ। বক্রতলের ক্ষেত্রফল তাহলে কত হবে? 2 পাই আর এইচ, এটা হলো বক্রতলের ক্ষেত্রফল। আর দুইটা বৃত্তের ক্ষেত্রফল আমরা পাইলাম 2 পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা 2 পাই আর কমন নিয়ে দেন দেখবো, একটু পরে আমি তোমাদেরকে দেখাইতেছি। এখন আপাতত জাস্ট প্র্যাকটিক্যাল দেখো। আবার এই যে গ্লাসটা কতখানি জায়গা দখল করে, মনে করো প্রশ্ন আসলে একটা গ্লাসে কতটুকু পানি তুমি রাখতে পারবা, সেটাও কিন্তু এইভাবে তুমি বের করতে পারবা। আমরা জানি কোন একটা বস্তু যতটুকু জায়গা দখল করে তাকেই বলে উক্ত বস্তুর আয়তন বা ভলিউম। তাহলে এই বস্তুটা, এই গ্লাসটা অ্যাকচুয়ালি কতটুকু জায়গা দখল করতেছে আমরা কিভাবে বের করব? দেখো, এই গ্লাসটার আয়তন কিভাবে নির্ণয় করব আমরা? এই এক একটা যে স্লাইস, প্রত্যেকটা স্লাইসে কিন্তু বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। এখন এখানে মোট কতগুলো বৃত্ত হইতে পারে, প্রত্যেকটা এরকম মানে কতগুলো স্লাইস হবে বৃত্তের? এইচ সংখ্যক। যদি হাইট এইচ হয় তাহলে এইচ সংখ্যক বৃত্তের স্লাইস হবে, ঠিক আছে। তাহলে এইভাবেই তুমি একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ারের সাথে যখন তুমি এইচ গুণ করবা, তখন কিন্তু এই প্রত্যেকটা স্লাইসের ক্ষেত্রফল বের হবে। তার মানে এটা হলো কি আয়তন, পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এটাই হইলো এই বেলন বা এই গ্লাসের আয়তন। অর্থাৎ এই গ্লাসে কিন্তু ততখানি পানি তুমি রাখতে পারবে। আচ্ছা, এতক্ষণ যে কথা বইলা গেছে, আদৌ আমার রেকর্ড ঠিকভাবে হয়েছে কিনা অনলি গড নোস। হ্যাঁ, ঠিকই আছে, কোনো সমস্যা নেই। যাই হোক, তো এখন আবার স্ক্রিনে দেখো কি বলছি আমি। এতক্ষণ যা যা আমি সামনাসামনি তোমার বুঝেছি, এগুলো এই ছবিতে দেওয়া আছে, ঠিক আছে। এই মনে করো আমাদের সেই গ্লাস, ঠিক আছে। গ্লাসের যে সেন্টারে একটা অক্ষ আছে, কেন্দ্রে একদম, গ্লাসের একদম মাঝ কেন্দ্র বরাবর তুমি একটা অক্ষের কথা চিন্তা করো, এটা হলো কি হাইট তোমার এইচ। হ্যাঁ, এই অক্ষ বরাবরই আসলে তোমার অক্ষের সমান্তরাল আরেকটা রেখা বা বাহু, এটাই আসলে ঘুরাইছি, ঘুরাইছি। আর এই বাহুটাকে আমরা বলবো সৃজক অথবা উৎপাদক রেখা। যাই হোক, এগুলো অলরেডি বইলা ফেলাইছি। এই যে গ্লাস, উপরের পৃষ্ঠটাও বৃত্ত, নিচের পৃষ্ঠটা হইলে গিয়ে বৃত্ত, আর এগুলো হইলে গিয়ে বক্রতল বা বক্র পৃষ্ঠ। তাহলে বক্র পৃষ্ঠ বা বক্রতল এটা হইলে গিয়ে তোমার একটা আয়তক্ষেত্রের মতো, তাই না? এটা আমি কিভাবে তৈরি করছিলাম, একটা আয়তের একটা বাহুকে অক্ষ ধইরা অপর বাহুকে, অপর যে সমান্তরাল বাহুটা আছে সেইটাকে আমরা জাস্ট ঘুরাইছি, কেন্দ্র কইরা ঘুরাইছি। যাই হোক, দেখো, তাহলে আমার এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য হইলো গিয়ে 2 পাই আর, আর প্রস্থ হিসাবে কাজ করতেছে এইচ, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কত হবে? 2 পাই আর ইন্টু এইচ। ক্ষেত্রফল সমান সমান 2 পাই আর ইন্টু এইচ। আর উপরের যে বৃত্ত সেটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, নিচের বৃত্ত সেটার ক্ষেত্রফলও কিন্তু পাই আর স্কোয়ারই হবে। এখানেও ছোট আর এইখানেও ছোট আর, যেহেতু মান সমান হবে, সমবৃত্তভূমিক বেলন। এখন দেখো, এই যেগুলো সব অলরেডি তুমি পারো। ভূমির ক্ষেত্রফল কত, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত, তারপরে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল, অথবা বলতে পারি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। তো যে 2 পাই আর স্কোয়ারের সাথে 2 পাই আর এস যোগ, তাহলে 2 পাই আর যদি আমরা কমন নেই, আমার বাকি থাকবে কি? আর প্লাস এইচ। এটা অনেকে নাও বুঝতে পারে, এই জন্য আমি একটু লেখা দেখাই। তোমার পাই আর স্কোয়ার হলো গিয়ে বৃত্তের ক্ষেত্রফল। হুম, এখানে দুইটা বৃত্ততল, তাহলে 2 × পাই আর স্কোয়ার। আর বক্রতলের ক্ষেত্রফল আমরা বের করছি যে 2 পাই আর এইচ। এখন এখান থেকে আমি যদি 2 পাই আর কমন নেই, কমন নেওয়া মানে হলো ভাগ করা, 2 পাই আর স্কোয়ারকে 2 পাই আর দিয়ে ভাগ করলে থাকবে আর, প্লাস 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 2 পাই আর এইচকে 2 পাই আর দ্বারা ভাগ করলে থাকবে শুধুমাত্র এইচ। তাহলে এই যে জিনিসটা আমরা পাইলাম, এইটাই হইলো সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে। বাকি আছে আমাদের আয়তন। আয়তন মানে কি? একটা তলের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। ক্ষেত্র দেখো, আয়তন, আয়তন মানে কি? আয়তনের সূত্রই হইলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা না। দেখো, আয়তন ভি সমান সমান দৈর্ঘ্য মানে লেন্থ, প্রস্থ মানে ব্রিথ, আর উচ্চতা মানে হাইট। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা হবে আয়তন। এখন দেখো, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি হয়?
দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা পাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল বা ইংলিশে বলি এরিয়া, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এ ইন্টু এইচ। বলো লিখতে পারি কিনা? এল ইন্টু বি মানে হলো গিয়ে এ, তাহলে এর সাথে এইচ গুণাকারে আছে। অর্থাৎ তুমি যখন ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করবা তখন কিন্তু তুমি সবসময় আয়তনই পাবা। তাহলে আমার ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার আর আমার উচ্চতা ছিল এইচ, তো পাই আর স্কোয়ার এইচই হলো আমাদের আয়তন। বলো বুঝছো কিনা? অবশ্যই বুঝছো, এগুলো সহজ বিষয়, কঠিন কিছুই না। এর পরবর্তীতে আমাদের তাহলে বেলনের যে ফুল কনসেপ্ট, সেই কনসেপ্টটা কিন্তু আমাদের বিল্ড হয়ে গেছে। ঠিক আছে, কনসেপ্টে আমাদের আর তেমন কোনো সমস্যা নেই। এখন আমরা জাস্ট ধূপধাপ অঙ্ক করবো, আর কিছুই না। উদাহরণ 30 কি বলা, একটি সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার। বাহ, বেশ ভালো তো। উচ্চতা 10 সেন্টিমিটার, তার মানে এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হলো গিয়া 10 সেন্টিমিটার। আবার আমার আরো কিছু জিনিসপাতি দেওয়া আছে, যেমন ভূমির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। বাহ, ভূমির ব্যাসার্ধ, তার মানে এই জিনিসটা কি বইলা দিছে, এটা হলো কি আমার আর, ঠিক আছে, আর 7 সেন্টিমিটার, সবই কিন্তু সেন্টিমিটারে দেওয়া। তাহলে বলছে এই যে সমবৃত্ত ভূমিক বেলনের আয়তন নির্ণয় করো। আয়তনের সূত্র কিন্তু একটু আগে আমি তোমাদেরকে দেখাইছি, তাই না? আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। তাহলে সূত্রটা আমরা একটু বসাই। আর এর ভ্যালু কত? 7। আর এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হলো গিয়া 10। 7 সাথে 49, 49-এর সাথে 10 গুণ করলে কত? 490, তার মানে 490 পাই। 1539.38 একক কি হবে দেখো, আর এর একক ছিল সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার স্কোয়ার করলে সেন্টিমিটার স্কোয়ার। আবার হাইটের এককও ছিল সেন্টিমিটার, তাহলে বর্গ সেন্টিমিটারের সাথে সেন্টিমিটার গুণ করলে কিন্তু হবে কিউবিক সেন্টিমিটার অথবা সেন্টিমিটার কিউব। এখন নেক্সট কোশ্চেন কি, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো একটা বেলনের সমগ্র পৃষ্ঠ বা ওই যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র তোমাদের একটু আগে আমি দেখাইছি কিনা, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। দেখো প্রত্যেকটা ভ্যালু আমাদের দেওয়া আছে, এগুলো আমি লিখতে ইচ্ছে করে না। 2 পাই, আর এর মান জানি কত? আর এর মান 7, আর এর মান 7 আর এইচ এর মান 10, তাহলে 10 আর 7 কত? 17। এখন হিসাব করো, 17 দুগুণে 34, সরি, হ্যাঁ 17 দুগুণে 34, 34-এর সাথে আবার তুমি 7 গুণ করো, তাহলে কত হয়? 34 গুণ 7 গুণ পাই, ঠিক আছে। অ্যান্সার আসে 747.69। এককটা কি হবে বলো? এটা তো ক্ষেত্রফল, যেহেতু সেন্টিমিটারে দেওয়া ছিল তাহলে অবশ্যই সেন্টিমিটার স্কোয়ার হবে, অথবা বাংলায় বলে বর্গ সেন্টিমিটার। কোনো সমস্যা আছে বলো এই পর্যন্ত? থাকার কথা না। এরপরে কাজ, কাজে কি বলছে, আচ্ছা এই যে অঙ্কটা, এইটা পারতে হইলে তোমার অবশ্যই কনসেপ্ট থাকা লাগবে। যার কনসেপ্ট দুর্বল সে অঙ্কটা কখনো পারবে না। আরো কিছু জিনিস তুমি এখানে একটু ধরে নেবা। কি ধরে নেবা? দেখো একটা আয়তাকার কাগজ, মনে করো তোমার সামনে অবভিয়াসলি একটা খাতা আছে, সেই খাতায় তো কাগজই আছে, তাই না? সেই সেই কাগজটা অবশ্যই আয়তাকার। এখন ওই কাগজের তুমি যদি দৈর্ঘ্য আর প্রস্থ পরিমাপ করো, ঠিক আছে, একটু পরিমাপ কইরা দেখো তো কত হয়। সেই কাগজের একটা পাতা বা পৃষ্ঠাকে মুড়িয়ে একটা সমবৃত্ত ভূমিক সিলিন্ডার তৈরি করো। এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? দেখো সিলিন্ডার আমরা কিভাবে তৈরি করি বললামই তো, একটা আয়তাকার, মনে করো একটা, আমি যদি একটা শেপ নেই, একটা আয়ত, ঠিক আছে, আমার একটা শেপ লাগবে আয়ত, এই মনে করো একটা আয়ত, ওকে, এই একটা আয়ত। এই আয়তাকার ঘনবস্তুর বা আয়তক্ষেত্র আর কি, এই আয়তক্ষেত্রের একটা বাহু, ধরো এই যে বাহুটা আছে না, এই বাহুটাকে আমরা এখন ধরবো অক্ষ, অক্ষকে কেন্দ্র কইরা এই যে বাকি যে আমার আয়তটা আছে, আয়তটাকে আমরা ঘুরাবো এইভাবে, ঠিক আছে। এখানে আসলে ঘুরানো যায় না যদিও, এইভাবে ঘুরায় না আসলে, এইভাবে মানে বুঝতে পারতেছি না, এটা 3D জিনিস তো, একটু ভিজুয়ালাইজ করতে হবে তোমাদেরকে। এটা মনে করো আমি এভাবে ঘুরাইতেছি, ওকে, মনে করো এইভাবে ঘড়ির কাঁটার দিকে আমরা এভাবে ঘুরাইতেছি, এটা ঘুরে আবার এইভাবে আসলো, তাহলে এটা কিন্তু একটা তোমার বেলনের জন্ম দেবে, তাই তো? বুঝলাম। তাহলে এই ক্ষেত্রে আমার যে আয়তাকার কাগজের পাতা মুড়িয়ে, আয়তাকার কাগজ, এটা মনে করো সেই আয়তাকার কাগজ, এই আয়তাকার কাগজের আমি পাতা মোড়াবো, পাতা মোড়াইয়া আমরা কি করছি,
একটা সিলিন্ডার বা বেলন তৈরি করছি। তাহলে তুমি যখন এটাকে মানে মোড়ানোর মাধ্যমে সিলিন্ডারটা তৈরি করো, সিলিন্ডার কি দেখতে এরকম না? আচ্ছা দাঁড়াও, সিলিন্ডার দেখতে তো এরকম হবে। যদি আমার মানে এটা পারফেক্ট হয় নাই, মানে খুবই খুবই বিচ্ছিরি হয়েছে। আচ্ছা এখানে কি সিলিন্ডারের কোনো অপশন আছে ড্র করার? সিলিন্ডার, না পাইলাম না এখানে কোনো সিলিন্ডার। আচ্ছা এই তো ব্লু সিলিন্ডার। আমি তো অন্ধ মানুষ আসলে। আচ্ছা দেখ দেখো, এই যে একটা সিলিন্ডার আমি পাইয়ে গেছি। এই সিলিন্ডারটা আসলে আমাদের কিভাবে হয়েছে? এই যে আয়তাকার আমার কাগজটা ছিল, আয়তাকার কাগজটাকে যখন তুমি মোড়াইছো, আমি ধইরা নেব যে আয়তাকার কাগজের আমার দৈর্ঘ্য মনে করলে গিয়া 10 মিটার। মিটার তো জীবনেও হবে না, হবে মনে করো সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। আর প্রস্থকে আমি ধরে নিলাম 7 সেন্টিমিটার। এখন তুমি যদি এইভাবে মোড়াও, এইভাবে মোড়াইলে মনে করো তোমার তাহলে বেলনটা এরকম সৃষ্টি হবে। এই বেলনের যে হাইট, হাইট কত হবে? এই বেলনের হাইট কিন্তু হবে এই যে 7 সেন্টিমিটার, সেটা হবে হাইট। আর এই যে 10 সেন্টিমিটার, এই 10 সেন্টিমিটার কি হবে তাকে তোমরা কেউ বলতে পারো? দেখি কেউ পারো কিনা। অনেকে মনে করবে ভাই এই 10 তো ভাই একদম সহজ, এটা তো হলো গিয়ে টু, এটা হলে আপনাদের ব্যাসার্ধর মান 10। বাট আসলে কি ব্যাসার্ধের মান 10? তুমি যদি এইটাকে এইভাবে ঘুরাইতা তাহলে ব্যাসার্ধের মান 10 হইতো, কিন্তু এটাকে তুমি এইভাবে অ্যাকচুয়ালি ঘুরাও নাই। এই যে আয়তাকার কাগজ, পাতা মোড়াইছো, পাতা মোড়ানো মানে কি এই জিনিসটা কি তুমি মোড়াই এইভাবে আনছো। তার মানে এই যে 10, এই 10 হইল গিয়া তোমার প্রত্যেকটা স্লাইস যে বৃত্ত আছে না, সেই বৃত্তের পরিধি হইল গিয়ে 10। বুঝছো? এই যে মনে করো একটা স্লাইস দেখাইছে না বৃত্তের, এই বৃত্তের ব্যাসার্ধের মান 10 না, এই বৃত্তের পরিধির মান 10। এই ক্ষেত্রে পরিধির মান 10। এই জন্যই বলি যে বাংলা ভালোভাবে পড়ো, বাংলা যদি না পড়ো তাহলে কিন্তু জীবনেও অঙ্ক পারবা না ভালো। তাহলে আমার পরিধির মান হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমার ব্যাসার্ধের মান কত হবে? আমি কিন্তু এই ইকুয়েশনটা সলভ করলেই বের হয়ে যাবে, তাই তো? আচ্ছা দেখি ব্যাসার্ধের মান কত হয়। ব্যাসার্ধের মান আমার কাছে আসছে 1.59 মাত্র, 1.59 সেন্টিমিটার। আচ্ছা ভালো কথা, আমি কিন্তু অঙ্কটা করার আগে ধরে নিছি যে আমার আয়তাকার কাগজের দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু আমার ধইরা নেওয়া লাগছে, আমার কিন্তু প্রশ্নে বলা ছিল না। ঠিক আছে, এই কাজটুকু তোমার করতে হবে। তো এখানে আমার ব্যাসার্ধের মান আমি কিন্তু পাইছি 1.59 সেন্টিমিটার। তার মানে এই যে ব্যাসার্ধ হলো গিয়ে 1.5 সেন্টিমিটার, এই ব্যাসার্ধও কিন্তু 1.5, 1.5, 1.59, 1.59, 1.59, বুঝছো? আবার তুমি এখানে একটা স্লাইস নেবা, ওইটারও কিন্তু ব্যাসার্ধ 1.59 সেন্টিমিটারই হবে। কারো কি কোনো সন্দেহ আছে এই নিয়ে? তাহলে এখন আমরা কিন্তু আর এর মানও পাইয়ে গেছি। আর এইচ এর ভ্যালু তো আগে আমি ধরছি যে 7 সেন্টিমিটার, ওইখানে কোনো সমস্যা নাই, ওটা ওরকমই থাকবে। হ্যাঁ, এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে বলছে। তাহলে পৃষ্ঠতল, বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র তো আমরা সবাই অবগত, 2πr × r+h। যদি বলতো যে বক্রতলের ক্ষেত্রফল কত, তখন কিন্তু আমার অ্যান্সারটা হইতো শুধুমাত্র 2πr/h। যদি বলতো উপর ও নিচের পৃষ্ঠের ক্ষেত্রফল কত, তখন কিন্তু আমার অ্যান্সারটা হইতো 2πr²। কিন্তু যেহেতু এখানে বলছে পৃষ্ঠতল, আর পৃষ্ঠতল মানে সমগ্র তলের ক্ষেত্রফল, তাই আমি এই সূত্রের মাধ্যমে সিম্পলি মানগুলো বসাবো, আমার অ্যান্সার বের হয়ে যাবে। এটা আর আমি করাইতেছি না। আর আয়তন কত, আয়তন তুমি কিভাবে বের করবা? বেলনের আয়তনের সূত্র কি? πr², এই ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করে দেবা, তাহলে বেলনের আয়তন। তাহলে আর এর মান কত পাইছো তুমি? 1.59। এইচ এর মান কত? অলরেডি 7 সেন্টিমিটার, আমি ধইরাই নিছি। এটা করলেই কিন্তু আমার অ্যান্সার বের হয়ে যাবে। বলো সমস্যা হবে কিনা? হওয়ার কথা না মোটেও। যাই হোক, তো এর পরবর্তীতে একটা সৃজনশীল আছে 31, উদাহরণ 31। দেখো কি বলা, ঢাকনা সহ একটি বক্স আছে, এই বক্সের বাইরের মাপ যথাক্রমে 10, 9 আর 7 সেন্টিমিটার। আর বাক্সটির ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আবার আমাদেরকে বইলা দিছে যে 262 বর্গ সেন্টিমিটার। এখন বলছে বাক্সের পুরুত্ব সমান। পুরুত্ব বলতে বোঝায় কি? পুরুত্ব বলতে বোঝায় অ্যাকচুয়ালি এই বক্সটা কতখানি মোটা। আমি যদি একটা বক্স আঁকি, আমি আসলে ভালোভাবে যদিও আঁকতে পারি না, এখানে আসলে আইকা বোঝানো যাবে না। তার তুমি জাস্ট একটু চিন্তা করো, হ্যাঁ, সামনে যদি কোনো বক্স থাকে, পেন্সিল বক্স বা এরকম কিছু, তাইলে দেখতে পারো। তো এখানে যেহেতু তোমার বক্সের ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, তোমার টার্গেট থাকবে তুমি কোনোভাবে বক্সের বাইরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে পারো কিনা। ওই বাইরের ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল বিয়োগ করলেই কিন্তু
তোমার বক্সের যে দেওয়াল আছে সেই দেওয়ালের পুরুত্ব বের হয়ে যাবে, মানে পুরুত্বের ক্ষেত্রফল আর কি বের হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, আমি তো এত দূর চলে গেছি, কিন্তু আমাদের তো আসলে এটা সৃজনশীল। ক নম্বরে কি বলছে? ক নম্বরে বলছে যে বক্সটির আয়তন নির্ণয় করো, বা বক্সে তুমি কতটুকু মানে পরিমাণ জিনিস রাখতে পারবা, তাই তো, আয়তন কত, বা বক্সটা কতখানি জায়গা দখল করে আর কি। যেহেতু বক্সের দেখো দৈর্ঘ্য দেওয়া, প্রস্থ দেওয়া, উচ্চতাও দেওয়া, তাহলে আয়তন বের করা নিশ্চয়ই কোনো বড় ফ্যাক্ট না। লাইক 10 × 9 × 7 কত হয় অ্যান্সার? 7 নং 63, মানে 630। আর একক হবে সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব অথবা কিউবিক সেন্টিমিটার, যাই বলো না কেন। এই সেন্টিমিটার কিউব এর আরেকটা নাম কি? কিউবিক সেন্টিমিটার। দুইটাকে কিন্তু আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে সি ডট সি, সি মানে কিউবিক, সি মানে সেন্টিমিটার। বলো বুঝছো কিনা? এগুলো বক্সের আয়তন। এখন আছে বক্সের দেওয়ালের পুরুত্ব নির্ণয় করো। এই জিনিসটা, এই টাইপের ম্যাথ আমরা অনেক সলভ করছি, অনেক অনেক অনেক। তারপরও আসো আমরা করি। বক্সের বাইরের যেহেতু মেজারমেন্ট গুলো দেওয়া আছে, আমি কিন্তু বক্সের বাইরের যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সেটা বের করতে পারি। দেখো বক্সটা কিন্তু একটা আয়তাকার ঘনবস্তু, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কেমন হবে? 2 × AB + BC + AC, এরকমই তো, এই সূত্রের মাধ্যমেই তো আমরা বের করব। এখন তাহলে মানগুলো একটু বসাই। AB 10-এর সাথে 9 গুণ করলে কত হয়? 9 × 10 = 90। 9-এর সাথে 7 গুণ করলে 7 × 9 = 63। 10-এর সাথে 7 গুণ করলে 7×10 = 70। আচ্ছা এখন দেখো তো ভাই মান কত আসে? 90, 100, 153। আচ্ছা 153 + 70 কত? 223। হ্যাঁ, 223-এর সাথে 2 গুণ করলে 416, অবভিয়াসলি 416। আচ্ছা একক কি হবে ভাই? একক যেহেতু সবকটা সেন্টিমিটার, এটা যেহেতু ক্ষেত্রফল, তাহলে অবশ্যই সেন্টিমিটার স্কোয়ার হবে আমার একক। দেখো এটা যে বের করলাম, এটা কি? এইটা হলো বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল। আর এই যে আমার বক্সটা আছে, বক্সের সমগ্র পৃষ্ঠের মানে ভিতরের দিকে যে ক্ষেত্রফল, সেইটা কিন্তু দেওয়া আছে, আছে কিনা বলো? এরকম অঙ্ক আমরা সলভ করছিলাম আগে। কিরকম অঙ্ক? এই যে মনে করো একটা পুকুর দেওয়া থাকতো বা পার্ক দেওয়া থাকতো, পার্কের বাইরে রাস্তা থাকতো একটা, হ্যাঁ, রাস্তার সকল জায়গায় সেম পরিমাণে চওড়া বা পুরুত্বটা সমান আর কি। এখন আমি ওই সময় কি করতাম? আমি এই রাস্তা সহ পুকুরের ক্ষেত্রফল থেকে শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ করতাম, তখন আমার কাছে যেটা অবশিষ্ট থাকতো সেটা হয়তো শুধুমাত্র তোমার কি, এই যে বাইরের দিকের ক্ষেত্রফলটা। বলো বুঝছো কিনা? লক্ষ্য করো এখানে তোমার যদি বলতো, ওই টাইপের ম্যাচ যদি থাকতো, তাহলে বলতো এটা কি, এটা ঢাকনা না? তাহলে বলতো এই যে ঢাকনার ক্ষেত্রফল নির্ণয় করো। কিন্তু এখানে কিন্তু তোমার আসলে ঢাকনার ক্ষেত্রফলটা জানতে চাই নাই। যদি বলতো ঢাকনার ক্ষেত্রফল কত, তাহলে তুমি এই যে আমার কত, বাইরের দিকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা যেটা বের করছি, এইখান থেকে ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বিয়োগ করতাম, তাহলে যে ভ্যালুটা বের হইতো, মানে এইটা থেকে এইটা বিয়োগ করলে আমার বের হয়ে যেত এই ঢাকনার ক্ষেত্রফল। কিন্তু এইখানে কিন্তু ঢাকনার পুরুত্ব জানতে চাইছে। তো ঢাকনার পুরুত্ব যদি জানতে চায়, তাহলে এইভাবে যে করা যাবে না তা না, তুমি এটা ক্ষেত্রফল বের কইরা কিন্তু করা গেলেও একটু কঠিন হয়ে যাবে। ঠিক আছে, এত কঠিনের আসলে দরকার নেই। এই টাইপের ম্যাথ যদি তোমার পুরুত্ব চায়, তাহলে একটু সহজে আমরা চাইলে করতে পারি। যেহেতু পুরুত্ব জানতে চাইছে, তাহলে আমি প্রথমেই পুরুত্বকে ধরে নেব এক্স অথবা এ। ঠিক আছে, এক্স কি ধরবো, মিটার ধরবো নাকি সেন্টিমিটার ধরবো? প্রশ্নের দিকে তাকাবা। প্রশ্নে এই দেখো আমার মেজারমেন্ট গুলো কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে, তাই আমি পুরুত্বটাকেও সেন্টিমিটারই ধরবো। ধরি দেওয়ালের পুরুত্ব এক্স সেন্টিমিটার। এখন দেওয়ালের পুরুত্ব যদি এক্স সেন্টিমিটার হয়, লক্ষ্য করি ঢাকনা সহ বক্সের বাইরের মাপ 10 সেন্টিমিটার ছিল, তাহলে এই 10 সেন্টিমিটার থেকে কিন্তু উভয় পাশ থেকে আমার এক্স আর এক্স বিয়োগ যাবে, তার মানে 2x বিয়োগ যাবে। তাহলে দেখো তো ঢাকনা ছাড়া, ঢাকনা সহ যদি 10 সেন্টিমিটার হয় একটা মাপ, ঢাকনা ছাড়া শুধুমাত্র বক্সের মাপ কি 10 - 2x হবে না? আগে বলো এতটুকু বুঝছো কিনা? আবার ঢাকনা সহ ওই বক্সের প্রস্থ মনে করো ছিল 9 সেন্টিমিটার, তাহলে ঢাকনা ছাড়া, ঢাকনাকে তুমি যদি খুইলা দাও, ঢাকনার পুরুত্ব আমি ধরছি এক্স, তাহলে 2x কিন্তু মাইনাস হয়ে যাবে, তার মানে 9 - 2x ঢাকনা ছাড়া ওই বক্সের প্রস্থ। আবার ঢাকনা ছাড়া ওই বক্সের উচ্চতা তাইলে কত হবে? 7 - 2x। এখন একটা সত্য কথা বলে, জিনিসগুলো তুমি বুঝছো কিনা? মনে করো একটা যে বক্স আছে না,
এই বক্সটাকে ধরো আমি উপর দিয়ে দেখতেছি, হ্যাঁ এটাকে মনে করো আমি টপ ভিউ উপর দিয়ে দেখতেছি, এই হলো সেই বক্স। আর এই বাইরের এই পোর্শনটা হলো গিয়া বক্সের ঢাকনা। তাহলে বক্সের ঢাকনা সহ আমার মোট ছিল 10 সেন্টিমিটার দৈর্ঘ্য। তাহলে শুধুমাত্র এই বক্সের দৈর্ঘ্য কত হবে? এই 10 থেকে দেখো পুরুত্ব যেহেতু আমি এক্স ধরছি, আর চারোদিকে যেহেতু পুরুত্বটা সমান, তাহলে 10 থেকে এদিকেও এক্স বিয়োগ গেল, এদিকেও এক্স বিয়োগ গেল, মানে 2x বিয়োগ গেল। তাহলে শুধুমাত্র এই বক্সের দৈর্ঘ্য কিন্তু থাকবে 10 - 2x। আবার প্রস্থ আগে ছিল 9 সেন্টিমিটার, এখন 9 থেকে 2x বিয়োগ হয়ে যাবে, তার মানে 9 - 2x। আর উচ্চতাটা, এটা তো 3D জিনিস, উচ্চতাটাও মনে করো এরকমই, যে আমার ঢাকনা সহ উচ্চতা ছিল 7 সেন্টিমিটার, কিন্তু ঢাকনা ছাড়া উচ্চতা হবে এই 7 থেকে 2x বিয়োগ হবে 7 - 2x সেন্টিমিটার। বলো বুঝছো কিনা? বলো বুঝছো কিনা, নাহলে তো আমি সামনে আগাইতে পারবো না। হ্যালো। আচ্ছা যাই হোক, তো এইটা এগুলো হইলো কি আমার মেজারমেন্ট, ঢাকনা ছাড়া শুধুমাত্র বক্সের মেজারমেন্ট। এইটা শুধু মনে করো এটা দৈর্ঘ্য, এইটা প্রস্থ, আর এটা উচ্চতা। এখন আমাদের এই উদ্দীপকে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে, তাই না? ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে, আর সূত্র তো আমার জানা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র। সূত্র হলো ওই যে 2 × AB + BC + CA। এখন এই জিনিসটাই মনে করো হলো আমার এ, এই জিনিসটাই হলো আমার বি, আর এই জিনিসটাই হলো আমার সি। আমি একটু আগে ভুলে গুণ চিহ্ন দিছিলাম, মানে তুমি এখানে যদি আমার আয়তনটা দেওয়া থাকতো, তখন আমি গুণ কইরা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান সমান এই ভ্যালুটা বসাই দিতাম যে এত ঘন সেন্টিমিটার। বাট এটা তো আয়তন না, এটা কি, এটা হলো আমার ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের যে সূত্র, এই 2 × AB+, মানে ওই সূত্রটা যদি আমি এখানে বসাই, 2 × AB, এটার সাথে এটা গুণ করবা, 10 - 2x ইন্টু 9 - 2x, এই যে এ বি প্লাস বিসি, এটা তো বি, 9 - 2x, আর সি এর ভ্যালু কত? 7 - 2x। এবিবিসি প্লাস সিএ, আচ্ছা এইটার সাথে এইটা গুণ, তার মানে 10 - 2x ইন্টু 7 - 2x। বলো তো এতটুকুর ভিতরে কোনো সমস্যা আছে তোমার? এটা হলো আমার বক্সের ভিতরের পৃষ্ঠের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আর কি। যেহেতু বক্সটা একটা আয়তাকার ঘনবস্তু, এই সূত্র আমরা অ্যাপ্লাই করছি। আর ক্ষেত্রফলের মান আমাদের দেওয়া আছে না 262, তাহলে বসাইয়া দাও 262। এই ইকুয়েশনে দেখো তো আমার একটাই অজানা রাশি, সেটা হলো এক্স। এটা সলভ করলে অবশ্যই তোমার এক্স এর মান বের হয়ে যাবে, ঠিক আছে? এই 10 - 2x এর সাথে 9 - 2x গুণ করো, মানে অঙ্কটা একটু বড়। আমি একটু কথা মানে নিজে নিজে কে করতেছি, বুঝছো? কথা বলতে বলতে যদি করি, ভুল হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। দেখো 7 - 63, 9 সাথে এটা যদি আমি গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস, 9 × 2 = 18x, প্লাস মাইনাস আবার মাইনাস, 7 × 2 = 14x, মাইনাস মাইনাসে প্লাস 4x² প্লাস 7×10 = 70, প্লাস মাইনাসে মাইনাস, 10 × 2 = 20x, দেন মাইনাস 7 × 14x, মাইনাস মাইনাসে প্লাস 4x², আর সমান সমান এইটা এই পাশে গুণাকারে ছিল না, ডিরেক্ট সমানের এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। 262কে ওটা দিয়ে 2 দিয়ে তুমি যদি ভাগ করো, 2 × 2 = 2, 3 × 2 = 6, 2 × 2 মানে 131 হবে। এখন এই কোশ্চেনটা সলভ করে একটু বড় হয়ে যাইতেছে আমি বুঝতেছি, বাট অঙ্কটা কঠিন না। দেখো x² রিলেটেড টার্ম কয়টা? এই একটা, এই একটা, আর এই আরেকটা 4x²। আচ্ছা তিনোটাই কিন্তু 4x² আসছে, তাহলে মোট কত? 12x²। এক্স সম্বলিত পদ কোনগুলো? এই যে -20x, -18x, দেন এটাও -18x, -14x, -20x, আবার -14x আবার। আচ্ছা বুঝলাম। তাহলে এগুলো সব তুমি হিসাব করো, ঠিক আছে? ক্যালকুলেটরের মাধ্যমে -20, -18, -18 সব হিসাব করো, ঠিক আছে? কত হয়? 40, 104, -104 সম্ভবত। দেখো তো একটু হয়েছে কিনা, -104ই হবে। তাহলে -104x। আর ধ্রুব পদগুলো কোথায় আছে লক্ষ্য করি আমরা একটু।
এইটা একটা ধ্রুবপদ 90, দেন এই যে 63 যোগ করলে কত হয় 153, তারপরে আমার আছে এই যে 153 আর 70 যোগ করলে কত হয় 223, তারপরে আর তো কিছু নাই, তাহলে প্লাস 223। এখন দেখো তো আমি যদি সবকিছুকে পক্ষান্তর করি, তাহলে সবকিছুকে মনে করো বাম পাশে নিয়ে আসলাম, মানে এই ডান পাশে যে 131 আছে এটাকে আমি বাম পাশে নিয়ে আসতেছি। এই 223 থেকে 131 বিয়োগ করলে কত হয় 3, 9 হাতে আমার 1, আচ্ছা তাহলে 92 হবে। দেখো তো হয়েছে কিনা, আমার ক্যালকুলেশন করে নিজের একটু কইরে দেখো, বা বই তো আছে, এটা তো বইয়ের ম্যাথ ভাই, বই থেকে একটু মিলাও তো। এখন দেখো এই প্রত্যেকটাই জোড় সংখ্যা, আমরা চাইলে এটাকে একটু লঘিষ্ঠ রূপে নিয়ে আসতে পারি, যেমন 6x² 2 দিয়ে ভাগ কইরা -52x প্লাস 46 ইকুয়ালস টু 0। আমরা আরো কাটাকাটি চাইলে করতে পারি, আসলে আমি 2 না, আমি ডিরেক্ট এখানে 4 দিয়ে ভাগ করতে পারতাম, আসলে ভুল হয়ে গেছে আমার, ভুল হয় না আর কি, একটু বড় হবে। 3x² 26x প্লাস 23 ইকুয়ালস টু 0। আর লঘিষ্ঠ করা যায় না। এখন আমার যেটা করতে হবে সেটা হলো মিডল টার্ম ব্রেক, আশা করি তোমরা সবাই পারো। 3 এর সাথে 23 গুণ করলে কত হয় 69। এখন 69 এর তুমি যদি গুণনীয়কগুলো বের করো, এটা দেখো বোঝাই যায় এই 26কে তুমি ভাঙবা 23 আর 3 এর মাধ্যমেই, ঠিক আছে, এটা তোমার আসলে কিছু লাগেও না। এটা কিন্তু প্লাস 69 হয়েছে, যদি প্লাস হয় গুণফলটা, তার মানে আমার যে দুইটা সংখ্যা আমি পাবো তারা সেম সাইন বিশিষ্ট হবে। যেহেতু এখানে -26 আছে, তার মানে আমার লাগবে -23 আর -3, বোঝাই যায়। তাহলে 3x² -23x -3x প্লাস 23 ইকুয়ালস টু 0। দেন এইখান থেকে দেখো 3 আবার কমন নিতে যাইও না, এক্স কমন নেবা, ঠিক আছে, এক্স এক্স যদি কমন নেই ভিতরে থাকবে কি 3x বা থ্রাইস এক্স -23। দেন এইখানেও মুখস্থ ব্র্যাকেটের ভিতরে 3x -23 বসাবা। এখানে কত বসাইলে এটা মানে সেম থাকবে, দেখো এটা 3x, এটা -3x, তার মানে এখানে একটা -1 বসাইতে হবে, মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে, ইকুয়ালস টু 0। এখন দেখো তো এই পদেও আমার এই জিনিসটা আছে, এই পদেও এই জিনিসটা আছে, আমি বেসিক্যালি তোমার মিডল টার্ম ব্রেক করে দেখাইতেছি এখন, আর কিছুই না, ঠিক আছে। ম্যাথ কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন জাস্ট আমি অ্যান্সার বের করতেছি। তাহলে দুইটি উৎপাদকের গুণফল যদি শূন্য হয়, তার মানে হয় এইটার ভ্যালু শূন্য অথবা এইটার ভ্যালু শূন্য। এইটার ভ্যালু যদি শূন্য হয় তাহলে এক্স এর ভ্যালু আমরা পাইতেছি 1, আর এইটার ভ্যালু যদি শূন্য হয় তাহলে এক্স এর ভ্যালু কত আসে 23 ডিভাইডেড বাই 3, তার মানে কি 7 পয়েন্ট সামথিং, তাই তো 7.66 নাকি 23 ভাগ 3, 23 ভাগ 3 কত 7.67, 7.667 আর কি। ওকে, এইটা আমি পেলাম, খুবই সহজ। এখন এক্স এর তো দুইটা মান বের হবে বোঝাই যায়, কারণ এটা একটা দ্বিঘাত সমীকরণ ছিল, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তোমার ঘাত যত, তোমার কিন্তু সমীকরণের ওই মানও তত হবে সমাধান করার পরে, জানি এগুলো আমরা বেসিক কথাবার্তা। বাট ঘটনা হইলো তোমার এক্স এর দুইটা ভ্যালু কি গ্রহণযোগ্য, এখানে দেখো এক্স মানে হইলো গিয়ে পুরুত্ব, তোমার একটা এই বক্সের লক্ষ্য করো, এই বক্সের উচ্চতা হইলো গিয়া 7 সেন্টিমিটার, আর এখানে মানে ঢাকনা সহ বক্সের উচ্চতা ছিল 7 সেন্টিমিটার, আর এখানে শুধুমাত্র ঢাকনার দৈর্ঘ্য মানে উচ্চতায় মনে করো হয়ে গেছে 7 সেন্টিমিটার বেশি। এটা কি সম্ভব কখনো? এটা সম্ভব না, এটা ব্যাখ্যা করতে হবে, অতএব এই মানটি গ্রহণযোগ্য না। তাহলে এক্স এর ভ্যালিড মান বা পুরুত্ব সমান সমান কত হবে 1 সেন্টিমিটার না, হ্যাঁ পুরুত্ব সমান সমান 1 সেন্টিমিটার, বলো বুঝছো কিনা। পরবর্তী ম্যাথ, দেখো অঙ্কটা কঠিন ছিল না, একদম সহজ ছিল, তোমরা জাস্ট একটু মনোযোগ সহকারে যদি কেউ দেখা থাকো তাহলে বুঝতে পারবা। লক্ষ্য করি এখানে কি বলা আছে, গ নম্বরে বাক্সটির বৃহত্তম দৈর্ঘ্যের সমান বাহু বিশিষ্ট। আচ্ছা বাক্সটির বৃহত্তম দৈর্ঘ্য কত ছিল 10 সেন্টিমিটার ছিল, তার মানে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারের সমান বাহু বিশিষ্ট একটা রম্বস আছে, কোন একটা রম্বস, এই রম্বসের তাইলে কি এই রম্বসের আমরা জানি প্রত্যেকটা বাহু কিন্তু সমান, আর এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার। আগে বলো এই লাইনটুক এতটুকু পইরা তুমি এই জিনিসটা পরীক্ষা হলে বুঝতে পারবা কিনা, যদি বুঝে থাকো তার মানে তুমি ঠিক লাইনে আসো, নাইলে তোমার বাংলা বেশি বেশি উপন্যাস পড়া উচিত।
কারণ তুমি বাংলা বোঝো না। তো কোন একটা রম্বসের কর্ণ মানে ওই রম্বসটার একটা কর্ণর দৈর্ঘ্য বইলা দিয়েছে 16 সেন্টিমিটার। তাহলে রম্বসটির ক্ষেত্রফল জানতে চাইছে। রম্বসের ক্ষেত্রফলের একটা সহজ সূত্র আছে। সহজ সূত্র হইল গিয়া হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। লেখি লিখলে কর্ণদ্বয়ের গুণফল। তার মানে তোমার অবশ্যই দুইটা কর্ণের দৈর্ঘ্য জানতে হবে, তাহলেই তুমি রম্বসের যে ক্ষেত্রফল সেটা বের করতে পারবা। আচ্ছা, একটা কাজ করি, আমাদের অঙ্কটাকে একটু সহজ করার জন্য আমরা যে রম্বসটা নিয়ে কথা বলতেছি সেই রম্বসের একটা আনুমানিক ফিগার আঁকি, ঠিক আছে? এই মনে করো সেই রম্বস। এখন এই রম্বসের আমরা জানি কি প্রত্যেকটা বাহু অলওয়েজ সমান, আর এই ক্ষেত্রে আমার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত বইলা দিছে? 10 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে 10 সেন্টিমিটার, এর ভ্যালু হলো গিয়ে 10, বুঝলাম। আর একটা কর্ণ বলছে 16 সেন্টিমিটার। এখন এটা কি একটা কর্ণ? দেখো রম্বসের ক্ষেত্রে এই কর্ণ আর এই কর্ণের ভ্যালু কিন্তু সেম না, অবভিয়াসলি ডিফারেন্ট। এখন এটা কি ক্ষুদ্র কর্ণ ধরবো নাকি বৃহত্তম কর্ণ ধরবো, এটা আসলে আমাদের বোঝার কোনো উপায় নাই। আমি মনে করো ধরলাম যে যে ক্ষুদ্রতম যে কর্ণটা আছে সেইটা হলো কি আমার মোট 16 সেন্টিমিটার। মোট 16 সেন্টিমিটার। এখন আমরা নিশ্চয়ই জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, অ্যান্ড অবভিয়াসলি এই কোণটাও 90 ডিগ্রি। এছাড়া বলছে কি সমদ্বিখণ্ডিত করে। তার মানে দেখো এই যে ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য আমি যদি 16 সেন্টিমিটার ধরি, তাহলে এতটুকুর মান হবে 8 সেন্টিমিটার, আবার এতটুকুর মান হবে 8 সেন্টিমিটার। বলো এতটুকু তোমরা বুঝছো কিনা এই জিনিসটা? যদি বুঝে থাকো তাহলে আমি যদি এটার একটু নামকরণ করি, এ বি সি ডি একটা রম্বস যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 10 সেন্টিমিটার এবং এসি কর্ণের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, এবং এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এ ও বাহুর দৈর্ঘ্য মানে এও সমান সমান 8। এও সমান সমান কত ভাই? এও সমান সমান 8 সেন্টিমিটার। এখন কোনোভাবে দেখো তো, এওর মান আমি বের করলাম, আবার এডির মান কি আমি জানি? এই এডি বাহুর মান, রম্বসের কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান না? তাহলে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো 10 সেন্টিমিটার, অতএব এই এডি বাহুর দৈর্ঘ্য কত? এডি বাহুর দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমার তাহলে শুধুমাত্র যদি এই বাহুটার দৈর্ঘ্য আমি বের করতে পারি, কোন ত্রিভুজ নিয়ে আমি কাজ করতেছি? যে ত্রিভুজ এওডি, ত্রিভুজ এওডি নিয়ে আমি কাজ করতেছি। তোমরা চাইলে এই যে কোনো ত্রিভুজ নিয়ে কাজ করতে পারতা, এওডি, তারপরে বিওসি, সিওডি, এওবি, যে কোনো তোমার ইচ্ছা, ঠিক আছে? আমি এওডি নিয়ে কাজ করতেছি। তো ত্রিভুজ এওডিতে এও বাহুর দৈর্ঘ্য আমি বের করলাম 8, এডি বাহুর দৈর্ঘ্য আগে থেকেই জানি। এখন যেহেতু দেখো তো সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই কোণ এওডি সমান সমান কিন্তু এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এখানে অবশ্যই আমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা নিশ্চয়ই জানি অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, বলো জানে কিনা? এখানে লেখবা, আমি কিন্তু মুখে মুখে তোমার সুন্দর করে কিভাবে লেখবা পরীক্ষার খাতায় সেটা বইলা দিই, বাট আমি নিজে কিন্তু খুব শর্টকাটে লিখি, ঠিক আছে? এডি মান মান হলো 10 10 স্কোয়ার ইকুয়ালস টু এর মান তো 8, 8 স্কোয়ার প্লাস আর ডিও স্কোয়ার। এখন দেখো এটা 100কে তুমি যদি 64 দিয়ে বিয়োগ করো তোমার থাকবে 36। তার মানে ডিও স্কোয়ারের ভ্যালু 36, অতএব শুধুমাত্র ডিও দৈর্ঘ্য কিন্তু হবে √36, তার মানে 6, আর একক হবে অবশ্যই সেন্টিমিটার। শেষ। বলো বুঝছো কিনা? এই ডিও বাহুর দৈর্ঘ্য হয়েছে 6 সেন্টিমিটার। তার মানে আসলে কিন্তু আমাদের অ্যাজাম্পশনে ভুল ছিল। এই যে 16 সেন্টিমিটার, দেখো এই যে একটা কর্ণের দৈর্ঘ্য পাইছি 16 সেন্টিমিটার, আরেকটা কর্ণের দৈর্ঘ্য কিন্তু 6 সেন্টিমিটার না। এটা হলো গিয়া এই যে বিডি কর্ণ দেখতেছো, এই বিডি কর্ণের অর্ধেক, তার মানে এই ডিও হইলো গিয়া বিডি কর্ণের অর্ধেক। তাহলে ফুল বিডি কর্ণের দৈর্ঘ্য কতখানি হবে? 6 সেন্টিমিটার গুণ 2, তার মানে 6 × 2 = 12 সেন্টিমিটার। এখন দেখো একটা কর্ণ 16 সেন্টিমিটার, আরেকটা কর্ণ 12 সেন্টিমিটার, কিন্তু আমাদের অঙ্কনের সাথে কিন্তু পুরোপুরি এটা সামঞ্জস্যপূর্ণ না। কারণ কি? কারণ যে কর্ণটা 16 সেটা বড় হওয়ার কথা, বাট আমি কিন্তু ছোটটারে 16 ধরছি আর বড়টা আমি 12 হয়েছে, বাট এতে কিন্তু তোমার অঙ্ক কাটা যাবে না, কারণ আগে থেকে আসলে বোঝার কোনো উপায় নাই। বুঝছো? আমাদের অঙ্ক হয়েছে। তাহলে আমি এখন লেখা ফেলাই, অতএব কোন বিডি মানে বিডি কর্ণ আর কি, সরি, বিডি কর্ণের দৈর্ঘ্য হবে 6 × 2 = 12।
12 সেন্টিমিটার, আরেকটা কর্ণের দৈর্ঘ্য পাইছে 16 সেন্টিমিটার। তাহলে এখন তুমি সূত্র বসাই দাও, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল মানে 16 গুণ 12। ঠিক আছে, 8 2 গুণে 16, 4 12 যদি 48 হয়, তাহলে 8 12 অবশ্যই হবে 96। তাহলে 96 বর্গ সেন্টিমিটার, এটাই হলো আমাদের অ্যান্সার। বলো বুঝছো কিনা? অত কি কঠিন ছিল জিনিসটা? একদমই কঠিন ছিল না, সহজ। পরবর্তী 32, উদাহরণ 32-এ কি বলা, কোন একটা ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য বইলা দিছে। আচ্ছা, একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমাদের মুখস্থ আছে কিনা? √3 × a। মুখস্থ না করলেও চলবে, তুমি এভাবে মনে মনে ক্যালকুলেশন কইরা তোমার 5 সেকেন্ডও লাগবে না, আমি নিজেই প্রমাণ, আমি কিন্তু মুখস্থ করি না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটার ভ্যালু, ও ভালো কথা, একটু খেলা আছে এদিকে। কোন ঘনকের, এটা শুধু কর্ণের দৈর্ঘ্য না, কর্ণের দৈর্ঘ্যের আগে একটা কথা আছে, সেটা হলো পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য। পৃষ্ঠতল পইরা কেউ আবার বেলনের কথা মনে করতে, মানে বেলনের কথা তোমাদের মনে পড়তে পারে, তাই না? পৃষ্ঠতল বলতে কিন্তু বেলনের ক্ষেত্রে যে সমগ্র তল ক্ষেত্রফল, এই যে সূত্রটায় পৃষ্ঠতল ব্যবহৃত হতো, পৃষ্ঠতল মানে সমগ্র তল। কিন্তু এখানে আসলে পৃষ্ঠতল বলতে তোমাকে বুঝাইতেছে যে ঘনক, ঘনকের একটা ছবি যদি আঁকতে পারতাম ভালো হইতো। ঘনকের এটা কিউব আর কি, দাঁড়াও, আগের পৃষ্ঠায় ঘনক ছিল না? আচ্ছা, ঘনক তো আরো আগেই চলে গেছে, তাই না? দাঁড়াও, এই যে ঘনক, এই ঘনকের পৃষ্ঠতল বলতে আসলে তোমাদেরকে শুধুমাত্র ধরো এই জিনিসটা বুঝাইতেছে, এই যে পৃষ্ঠতল। ঠিক আছে, জাস্ট একটা তল, এই একটা তল তোমাকে বোঝানো হইতেছে। এখন কি বলছে যে পৃষ্ঠতল, পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8√2। তাহলে ওই যে আমরা পৃষ্ঠটা দেখাইলাম, ওই পৃষ্ঠের যে কর্ণ, দেখো এটা কিন্তু শুধুমাত্র একটা তল, এই তলের আমার কর্ণের দৈর্ঘ্য বইলা দিয়েছে 8√2। এখন এই তলের কর্ণর যে দৈর্ঘ্য, এটা কিন্তু √3 × a না, √3 × a বলতে বুঝায় তোমার এই যে ঘনকটা দেখতেছো, এই দেখো এই যে ঘনক, এই ঘনকের কর্ণ বুঝায়। ঘনকের কর্ণ কিরকম, কোনটা ঘনকের কর্ণ? তুমি যদি এইটা থেকে চিন্তা করো, এইটা থেকে তুমি এই জি না, এই এইচ পর্যন্ত যাবা, এ এইচ, এ এইচ হইল গিয়ে এই ঘনকের কর্ণ। অথবা তুমি যদি এই বি বিন্দু থেকে যাইতে চাও, তাহলে এই বিই, বিই হইল গিয়ে এই ঘনকের কর্ণ, এইটাও এই ঘনকের কর্ণ। আবার এ এইচও হইল গিয়ে এই ঘনকের কর্ণ। এখন তুমি যদি সি বিন্দু থেকে যাইতে চাও, দেখো সি, সি এর সোজাসুজি বিপরীত আছে এ, আর এর উপরে আছে এফ, তাহলে এই যে সি এফ, এই সি এফ হইল গিয়ে এই ঘনকের কর্ণ। আবার তুমি যদি ডি বিন্দু থেকে যেতে চাও, দেখো ডি এর সরাসরি বিপরীতে আছে বি, আর বি এর একদম উপরে আছে জি, তাহলে এই ডি থেকে তুমি জি পর্যন্ত যাবা, এইটা হইলো এই ঘনকের কর্ণ। বুঝছো? কিন্তু যদি বলে যে পৃষ্ঠতলের কর্ণ, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি ফুল ঘনকের কর্ণ মিন করে না, এটা জাস্ট মিন করে একটা, এই যে তল আছে না, একটা তলের কর্ণ মিন করে। এখন দেখো ঘনকের তুমি যেই তলই নেও না কেন, যেহেতু আমার ডাইমেনশন গুলো সেম, এ এ এ, তাহলে এই তলের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কি? কর্ণের দৈর্ঘ্য কিন্তু হবে √a² + a², তার মানে √2a², মানে √2 × a। এটা কিন্তু অনেকটা বর্গ অথবা আমার যে আয়তের কর্ণের দৈর্ঘ্যের সূত্র ছিল অনেকটা সেরকম, তাই না? অনেকটা কি, পুরোটাই সেরকম। তাহলে যদি তোমাকে বলে যে পৃষ্ঠতলের কর্ণ, তার মানে এটা হবে √2 × a। কিন্তু যদি বলে পৃষ্ঠতল না বইলা যদি বলে যে ঘনকের কর্ণ, তখন সেটা হবে √3 × a। বলো তো ভাই, বুঝছো কিনা? দেখো তাহলে কর্ণের দৈর্ঘ্য, এখানে কিন্তু আমি √3 × a দিছিলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে না, এখানে হবে √2 × a, যেহেতু আগে একটা কথা আছে পৃষ্ঠতল। বলো বুঝছো কিনা, তারপর আমি সামনে যাব। ঘনক যদিও আসলে মানে আঁকা যায় না এইভাবে, তারপরেও মনে করো, চিন্তা করে এটা একটা ঘনক, হ্যাঁ, পারফেক্ট হয় না আমি জানি, বাট ধরে নাও এই প্রত্যেকটা ধারের মনে করো মান সমান। এখন এই কর্ণের দৈর্ঘ্য 8√2, 8√2, এই √2 মনে করো কাটাকাটি, তাহলে আমার এর ভ্যালু অবশ্যই হবে 8 সেন্টিমিটার। এখন এর ভ্যালু 8 সেন্টিমিটার, তার মানে এই যে ঘনক, এই ঘনকের ধার, ঘনকের ধারের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তাহলে বলছে এই, এবার দেখো নেক্সট কোশ্চেন কি করছে, কর্ণের দৈর্ঘ্য। এখন কিন্তু বলে না যে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? প্রতিপাদনও আমি কিন্তু তোমাকে আগে দেখাইছি যে √3 × a, তাহলে 8 × √3 মানে 8√3। এখন এটা চাইলে তুমি দশমিকে মান কত হয় দেখতে পারো।
কত হয় 8√3, 13.85, 13.85 এত সেন্টিমিটার। এটা হলো গিয়ে কর্ণের দৈর্ঘ্য। নেক্সটে বলা আছে যে দেখো আয়তন, ঘনকের আয়তনের সূত্র কি ভাই? ধারের কিউব মানে এ কিউব, তাই তো? এটাই তো আমার আয়তনের সূত্র। এখন এর ভ্যালু 8, তাহলে 8-এর যদি তুমি কিউব করো কত হয়? ওয়াও, কি সুন্দর মুখস্থ বিদ্যা, 512। ঠিক আছে, এইটা হলো আমাদের আয়তন। আর এককটা অবশ্যই হবে সেন্টিমিটার কিউব অথবা কিউবিক সেন্টিমিটার, সিসি। সিসি মানে কিউবিক সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার। বলো কোনো কোয়েশ্চেন আছে কিনা উদাহরণ 32-এ? নেক্সট আছে আমাদের উদাহরণ 33। উদাহরণ 33-এ কি বলা, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ বলা আছে। একে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে, তুমি যখনই দেখবা চতুর্দিকে ঘোরালে, একটা আয়তক্ষেত্রের চতুর্দিকে ঘোরালে, তখনই তুমি বুঝা যাবা যে এখানে বেলন নিয়ে কথা বলা হইতেছে। বেলন বা সমবৃত্তভূমিক বেলন, অথবা আরেকটা শব্দ কি সিলিন্ডার। এখানে বেলন বা সিলিন্ডার নিয়ে কাজ করা হবে। ঠিক আছে, অলওয়েজ বেলন বা সিলিন্ডারও কিন্তু এক ধরনের ঘনবস্তু। যে ঘনবস্তু উৎপন্ন হয় তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। তাহলে বেলনের আয়তনের সূত্র নিশ্চয়ই আমাদের জানা আছে। আবার বেলনের এই পৃষ্ঠতল বলতে বোঝায় কিন্তু সমগ্র পৃষ্ঠ। এই সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমাদের অবশ্যই সূত্রটা জানা আছে। আর এইচ এর ভ্যালু জানলে এই অঙ্ক পাগলেও বের করতে পারবে। এখন এইটাই আমার প্রশ্ন, যে ভাই আর এর ভ্যালু কত আর এইচ এর ভ্যালু কত? এই জিনিসটা যে বুঝবে না তাহলে তার সমস্যা হবে। দেখো এখানে ওই যে কনসেপ্ট আমি তোমাদেরকে কেন বুঝাইছি, এই যে ঘুরাইয়ে ঘুরাই দেখাইছি কেন, যাতে এই অঙ্ক তুমি সলভ করতে পারো। একটা আয়তর এই 12 আর 5 বলছে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে, তার মানে আমি যদি আয়তটা একটু আঁকি, ধরো এই আমাদের আয়ত। ঠিক আছে, আচ্ছা যদি এটা মাঝখানে একটু ফাঁকা আছে, তারপরও ধরে নিই এটা একটা আয়ত। এখন আয়তর বৃহত্তর বাহু কোনটা? এখানে বৃহত্তর বাহু কিন্তু এইটা, এই যে 12, আর এইটা হলো কি আমার 5। এখন বৃহত্তর বাহুর চারদিকে তুমি যদি ঘুরাও, তার মানে এই বৃহত্তর বাহুটা আমাদের অক্ষ হিসাবে কাজ করতেছে। আর তুমি যদি এটাকে ঘুরাও, তাহলে জিনিসটা আসলে 3D কেমনে বুঝাই, মানে এইভাবে এইভাবে ঘুরতেছে, এইভাবে এইভাবে। ঠিক আছে, এইভাবে এইভাবে ঘুরতেছে। তোমরা কি বুঝতেছো আদৌ কিছু? এভাবে এভাবে যদি ঘুরাও, তাহলে তোমার মানে এখানে যে একটা বৃত্তাকার জিনিস তুমি পাইতেছো, এই যে এরকম এরকম। ঠিক আছে, তার মানে তোমার এটা যদি কেন্দ্র ধরো, তোমার ব্যাসার্ধের মান কত হয়? ব্যাসার্ধের মান কিন্তু হবে 5 সেন্টিমিটার। আর এই যে উচ্চতাটা দেখতেছো বেলন, এই বেলনের উচ্চতা কত হবে? 12 সেন্টিমিটার। সত্য কথা বলো, বুঝছো কিনা কিছু? যদি বুঝে থাকো তাহলে আমি সামনে আগাবো। তা কেউ যদি এইভাবে আঁকতো, মনে করো তার আয়তটা হইলো এরকম, যে এই বরাবর হলো আমার 12 সেন্টিমিটার, আর এই বরাবর হলো আমার 5 সেন্টিমিটার, এতটুকু মনে করো 5। ঠিক আছে, এই হলো গিয়ে তার আয়ত, 5 আর 12। দেখো তো বৃহত্তর বলছে এখানে, বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘুরালে, দেখো এইটা হলো গিয়ে বৃহত্তর বাহু 12 সেন্টিমিটার, আর ক্ষুদ্রতর বাহু হলো গিয়ে 5 সেন্টিমিটার। বলছে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘুরালে, তার মানে আমার যে বৃহত্তর বাহু, সেই বৃহত্তর বাহুটাই অক্ষ হিসাবে কাজ করতেছে। কি হিসাবে কাজ করতেছে? অক্ষ হিসাবে কাজ করতেছে। অক্ষ হিসেবে কাজ করা মানে কি, যত কিছু আছে এগুলো এটাকে কেন্দ্র করে ঘুরতেছে, এটা এভাবে এভাবে ঘুরবে। ঠিক আছে, মনে করো একটা মোটর এভাবে এভাবে ঘুরতেছে, তাহলে যদি ঘোরে, তাহলে দেখো তো এই জিনিসটা কি এরকম হবে না? বলো কিছু বুঝছো কি না আদৌ? একটু ইমাজিন করো, তাইলেই বুঝতে পারবা। এই জিনিসটা এইভাবে এভাবে ঘুরতেছে, তাহলে আমার ব্যাসার্ধ কত? 5 সেন্টিমিটার। আর আমার এখানে উচ্চতা কত? 12 সেন্টিমিটার। এখানে আর এখানে কি আলাদা কিছু? দেখো আলাদা কিন্তু মোটেও না। আমার ব্যাসার্ধ এদিকেও 5 সেন্টিমিটার ছিল, আবার এদিকেও 5 সেন্টিমিটার ছিল। আর উচ্চতা এখানেও 12 সেন্টিমিটার ছিল, এখানেও কিন্তু আমার উচ্চতা, উচ্চতা মানে তোমার একদম কেন্দ্রের যে এই জিনিসটা, এটা হলো গিয়ে 12 সেন্টিমিটার। ঠিক আছে, তুমি এভাবেও চাইলে আঁকতে পারতা, আবার তুমি এভাবেও চাইলে আঁকতে পারতা, তোমার অঙ্ক ভুল হইতো না। বুঝছো?
যদি বুঝে থাকো তাহলে আসলে এই অঙ্কটা এখন আমরা সলভ করে ফেলি। পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র আমাদের সবার জানা, 2πr ইন্টু আর প্লাস এইচ। এখন এখানে আমার আর এর যে ভ্যালু, আর এর ভ্যালু কত বসাবো আমরা, দেখাইছি তো, 5 হইল গিয়ে তোমার আর, আর হাইট হইল গিয়ে 12, ঠিক আছে। তাহলে 2 ইন্টু পাই ইন্টু আর এর মান 5, আর প্লাস 5-এর সাথে 12 যোগ করলে কত হয়, 17। 5 দুগুণে 10, 10-এর সাথে 17 গুণ করলে 170, তাহলে 170 পাই। অ্যান্সার আসে 534.07, আর এককটা অবশ্যই হবে সেন্টিমিটার স্কোয়ার। এখানে কারো কোনো সমস্যা নাই, তাই তো। আর আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র হইল পাই আর স্কোয়ার, ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে আমরা পাইয়ে যাব আয়তন। তাহলে পাই ইন্টু আর এর মান তো 5, 5 5 25, আর এইচ হাইটের মান কত, 12, 25-এর সাথে 12 গুণ করলে কত হয়, কত, 300 নাকি, আচ্ছা 300, তাহলে 300 পাই, কত হয়, 942.47, 942.47। একক কি হবে, এটা যেহেতু আয়তন, তাহলে সেন্টিমিটার কিউব অথবা কিউবিক সেন্টিমিটার। বলো বুঝছো কিনা। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, মানে এই টাইপের ম্যাথ আসতে পারে। কোন বাহুকে, কোন বাহুর চারদিকে ঘুরালে কেমন হবে, মানে কোন সময় হাইট কত আর রেডিয়াস কত, এই জিনিসটা আমার বুঝতে হবে, ঠিক আছে। এইটা অনেকে বোঝে, বাট অনেকের আবার প্রবলেম হয় কোন জায়গাটায়, যদি এরকম প্রশ্ন করে যে একটা ওই যে উদাহরণ একটু আগে করলাম না, একটা আয়তাকার কাগজ, আয়তাকার কাগজটাকে যখন তুমি মোড়াবা ওই সময়, তো এই দুই টাইপের ম্যাথ কিন্তু আমার ভালোভাবে বুঝতে হবে, আমার আর এর মান কোনটা, এইচ এর মান কোনটা। আবার 2π আর আমার মানে ওই যে কাগজের যে ম্যাথটা ছিল, পেঁচাইয়া আমি একটা বেলনের মতো তৈরি করছিলাম, ওই ম্যাথটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। সামনাসামনি রিয়েল লাইফের এই কাগজ তুমি নিজে পেঁচাও, পেঁচাইয়া দেখো একটা বেলন তৈরি করো, তাইলে ভালোভাবে বুঝতে পারবা বিষয়টা। এর পরবর্তীতে আচ্ছা অনুশীলনে আমাদের তাইলে আমাদের শেষ, বুঝছো, উদাহরণ কাজ সবকিছু শেষ। আজকে ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাকুক আশা করি। আর আমি যা যা পড়াইছি আজকে তোমরা আমার পড়া সবকিছু বুঝছো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।